তো সবাইকে স্বাগত জানাচ্ছি ইংরেজি ক্লাসে। আমি মোহাসেন স্যার, আশা করি আমরা সব ভালো আছি। তো দেখুন, আজকে আমরা ক্লাস করব, গতদিন আমরা দেখেছিলাম ক্লজের উপরে, এবং আজকে আমরা কথা বলবো আমাদের ইম্পর্টেন্ট একটা টপিকস, জেরান্ড এবং পার্টিসিপল। কি বলেছি? জেরান্ড এবং কেমন। তো চলুন আমরা দেখে নেবো আজকে আমাদের ইম্পর্টেন্ট টপিকস গ্রামারের মধ্যে জেরান্ড এবং পার্টিসিপল। আমরা প্রথমে একটা প্রশ্ন দেখে নিই, আগে না বেড়া ধাক্কা লাগিয়ে আসি, তারপরে মূল আলোচনায় আসবো। হ্যাঁ, তো জেরান্ড পার্টিসিপলের মধ্যে কিভাবে প্রশ্ন আসবে? একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের রূপ দেওয়া থাকবে, এটা তো আসছে ভার্ব থেকে আসছে, ভার্বের রূপ দেওয়া থাকবে, আইনি দেওয়া থাকবে, এবং আমাদেরকে বলবে হুইচ অন ইজ জেরান্ড বা হুইচ অন ইজ পার্টিসিপল, বা এরকম থাকবে যে আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ভার্ব, এই ভার্বের নামটা আইডেন্টিফাই করুন। সেখানে অপশন দেওয়া থাকবে জেরান্ড, পার্টিসিপল এবং আরো এটসেট্রা দেওয়া থাকবে। তো এখন নিশ্চয়ই সেখানে একটা সঠিক হবে, সেই সঠিকটা আমাদের প্রথমে চিনতে হবে, চিনে দেন আমাদের বৃত্ত ভট করতে হবে, তাই না? এই তো আমাদের সিস্টেম। এখন কখন আমরা অ্যান্সার করতে পারবো? যখন আমরা বুঝতে পারবো যে কি কি বৈশিষ্ট্য থাকলে জেরান্ড বলে, কি কি বৈশিষ্ট্য থাকলে পার্টিসিপল বলে, এই বৈশিষ্ট্য যখন বুঝতে পারবো তখন আমরা অ্যান্সারটা করতে পারি। তো আমরা প্রথমে একটা প্রশ্ন দেখে আসি তো ভাইয়া, দেখি তো আমরা পারি কিনা। আমি যাকে নাম বলবো একটু বলবো ভুলক, আবার বললে মাইক্রোফোনটা বন্ধ রাখবো, কারণ আমরা একটু পরে আমরা শিখবো, আগে ব্রেনে ধাক্কা লাগিয়ে আসে। প্রথম কোশ্চেন দেখুন, হি টোল্ড মি স্টিলিং দ্য বুক। এই স্টিলিংটা কি, জেরান্ড না পার্টিসিপল? এটা বলবো হচ্ছে আরাফাত। স্টিলিং দ্য বুক, এই স্টিলিংটা কি, জেরান্ড না পার্টিসিপল? ভুলক বলবেন, ভুলক, নো ম্যাটার। জেরান্ড না পার্টিসিপল? পার্টিসিপল, গুড। হ্যাঁ, যে বলবো আমরা, দ্যাটস এনাফ। ভুলক আমরা একটু পরে দেখবো কি হবে। His writing letter is nice to look at. এই রাইটিংটা কি, এটা বলবে অজয়। His writing letter is nice. এই রাইটিংটা কি, যেটা জেরা, হ্যাঁ এটা বলবো। I wanted him playing football. এই প্লেইংটা কি, এটা বলবে আমাদের আল মামুন, আব্দুল্লাহ আল মামুন। I wanted him playing football. মামুন, প্লেইংটা কি? এটা জেরান্ড। গুড, এই তো আমরা বলবো দ্যাটস এনাফ। একটু দেখবো I saw playing boy. এই প্লেইংটা তাহলে কি, এটা বলবো হচ্ছে যে মিম। মিমাকে শুনতে পাচ্ছেন? মিম, পার্টিসিপল। এই প্লেইংটা কি, জেরান্ড না পার্টিসিপল? পার্টিসিপল। পার্টিসিপল, হ্যাঁ এটাও বলবো। এডুকেশন ইজ এনলাইটেনিং, এই এনলাইটেনিংটা কি, বিপুল। এডুকেশন ইজ এনলাইটেনিং, পার্টিসিপল। তো যাই হোক, আমরা বলেছি, হয়তো সঠিক বলেছি বা ভুল বলেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা এখন দেখে নেবো যে আসলে কিভাবে আমরা শিখতে পারি। তো চলুন আমরা সবাই চলে আসি। আমরা এগুলো তো পারবোই, যখন ক্লাসটা শেষ করব, শুরু থেকে শেষ পর্যন্ত যখন আমরা লেগে থাকবো, এইগুলো তো পারবোই। এর পাশাপাশি আমি অনেক প্রশ্ন দিব, এবং আমার প্র্যাকটিস শিটে অনেক প্রশ্ন আছে, দেখবেন একটা প্রশ্ন আমাদের কাটতে হবে না, কেমন? তো চলুন আমরা আগে নিয়মটা শিখে আসি, জেরান্ড এবং পার্টিসিপল আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আচ্ছা, তো আমরা চলে আসি, এখন আমরা দেখে নেব জেরান্ড কি এবং পার্টিসিপল কি। তো এখন দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের বুঝতে হবে জেরান্ড কাকে বলে, পার্টিসিপল কাকে বলে, জিনিসটা কি, কিভাবে চিনব। জেরান্ড এর নিজস্ব কোনো রূপ নেই, পার্টিসিপলেরও নিজস্ব কোনো রূপ নেই। এরা সৃষ্টি হয় ভার্ব থেকে, ভার্বের আইএনজি রূপ ধারণ করে কখন হয় জেরান্ড, কখন হয় পার্টিসিপল। তার মানে জেরান্ড বলি আর পার্টিসিপল বলি, এর রূপটা হলো ভি আইএনজি। আমরা লিখে নেই ভি আইএনজি। তাহলে ভি আইএনজি হলে কি জেরান্ড বলবো, ভি আইএনজি হলে কি পার্টিসিপল বলবো? না। কোন ভি আইএনজি জেরান্ড আর কোন ভি আইএনজি পার্টিসিপল, দিস ইজ দ্য ফ্যাক্টর। এটা আমাদের শিখতে হবে ভালো করে। হ্যাঁ, কিরকম, ধরুন এখানে বললাম আই অথবা বললাম এ প্লেইং বয়, এ প্লেইং বয়। আর বললাম আই স্টপ প্লেইং। খেয়াল করুন, আই স্টপ প্লেইং। ওকে, এবার বন্ধুরা খেয়াল করুন, এখানে এ প্লেইং বয়, এই যে প্লেইং আইএনজি, আই স্টপ প্লেইং, এই যে আইএনজি, দুইটা আইএনজি কি তাহলে জেরান্ড বলবো? না। দুইটা আইএনজি কি পার্টিসিপল বলবো? তাও না। তাহলে কিভাবে বলবো? এবার বন্ধুরা খেয়াল করুন, দুইটাই আইএনজি আছে, কিন্তু দুইটা আইএনজির তারতম্য দুই রকম। সেটা কিরকম?
আই প্লেইং এ প্লেইং বয়, এখানে দেখুন এই প্লেইংটা কিসের কাজ করছে, বয়টা কি নাউন, আর নাউনকে মডিফাই করছে সেই প্লেইং। খেলার তো ছেলেটা, সেটা কেমন প্লেইং, খেলার তো, তার মানে এই বয় সম্পর্কে একটা তথ্য দিয়েছে এবং মডিফাই করেছে, এবং নাউন সম্পর্কে যা মডিফাই করবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আবার খেয়াল করুন যে আমাদের এই নাউনের পূর্বে যা বসবে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার বলে নাউনের পূর্বে যা বসবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। নাউনের পূর্বে সাপ বাং গেছে কিছু যাই থাক, আমি এমাজন স্যার যদি নাউনের পূর্বে থাকি, আমি আর এমাজন স্যার থাকবো না, আমি হয়ে যাবো অ্যাডজেক্টিভ। কেমন, তার মানে এই যে নাউনের পূর্বে থাকার কারণে এই প্লেইংটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে বন্ধুরা, ক্লিয়ার? এবার খেয়াল করতে এই প্লেইংটা কিরকম, আই স্টপ প্লেইং, আমি খেলা বন্ধ করেছিলাম। এখানে স্টপ হলো সাবজেক্ট হলো আই, স্টপ হলো ভার্ব, এবং প্লেইংটা কি দেখেন, এই আমি বন্ধ করেছিলাম, যদি বলি কি বন্ধ করেছিলাম, ভাবকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে একটু খেয়াল করুন, যদি বলি আমি কি বন্ধ করেছিলাম, প্লেইং, তার মানে এই প্লেইংটা অবজেক্টের কাজ করেছে, রাইট? আর পাশাপাশি খেয়াল রাখবো আমরা যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যা থাকবে সেটাই নাউনের কাজ করে। আবার বলি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যা থাকবে সেটা নাউনের কাজ করে, তার মানে যেহেতু প্লেইংটা অবজেক্ট, দ্যাটস এটা হচ্ছে নাউন। ওকে, এবার বন্ধুরা খেয়াল করুন যে আগেরটা পেলাম আমরা অ্যাডজেক্টিভ আর এটা পেলাম নাউন। ওকে, আমরা আশা করি, কেন নাউন এটা, কারণ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন হলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট হিসেবে যা থাকবে সেটা হচ্ছে নাউন। ওকে, আর নাউন একটা নাউন, বয়টা কি নাউন, নাউনের উপরে যা থাকবে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, এবার বন্ধুরা খেয়াল করুন, আইএনজির উদাহরণ করে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাকে বলা হবে পার্টিসিপল। আবার বলি আইএনজির উদাহরণ করে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটাকে বলা হয় পার্টিসিপল, আর আইএনজির উদাহরণ করে যে নাউন হয় সেটাকে বলা হবে জেরান্ড। ওকে, তাহলে খেয়াল করুন তো, এই যে এখানে প্লেইংটা এটা কি অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাহলে এটাকে আমরা কি বলবো, যেহেতু অ্যাডজেক্টিভ কাজ করেছে তাহলে কি বলবো, পার্টিসিপল। আর এখানে এই নাউনের কাজ করেছে, তাহলে আইনজির উদাহরণ যদি নাউন হয় তাহলে কি বলবো, জেরান্ড। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু লিখে নিই, সবাই একটু লিখে নিই, এটা সবাই লিখতে হবে। হ্যাঁ, যে আইএনজি যদি না অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে পার্টিসিপল, একটু লিখে নিই, ভি আইএনজি যদি, সবাই একটু লিখে নেন, ভি আইএনজি যদি অ্যাডজেক্টিভ এর কাজ করে তাহলে সেটা পার্টিসিপল। ওকে, পার্টিসিপল। আর ভিআইএনজি যদি, সবাই লিখে নেন একদম ভিতরে মনে লিখে নেন, আর ভিআইএনজি যদি নাউনের কাজ করে, নাউন এর কাজ করে তাহলে সেটা জেরান্ড। ওকে, তাহলে আমরা কি শিখলাম, আবার একটু পুরোটা লিখে দিই, পার্টিসিপল, পার্টিসিপল জিইআরএনডি জেরান্ড। তাহলে আমরা কি শিখলাম বন্ধুরা, আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল, আর আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে জেরান্ড। কি বললাম, আমি একজন একটু বলুন, অজয়, অজয় একটু বলুন তো যে কোন আইএনজি কে আমরা পার্টিসিপল বলবো, কোন আইএনজি কে আমরা জেরান্ড বলবো, অজয়। আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা পার্টিসিপল, আইএনজি যদি নাউনের কাজ করে তাহলে সেটা জেরান্ড। গুড, আশা করি সবাই বুঝতে পেরেছি। এটা যদি বুঝতে পারি তাহলে বন্ধুরা আমাদের সমস্যা যেটা বড় করে দেখি, দেখেন তো, তাহলে এই প্লেইংটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এই প্লেইংটা আমরা কি বলবো, অবশ্যই পার্টিসিপল। এটাকে আমরা পার্টিসিপল বলবো। আর এই প্লেইংটা নাউনের কাজ করছে তাহলে আমরা কি বলবো, জেরান্ড। খেয়াল করছেন? জেরান্ড। হ্যাঁ, এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের সমস্যাটা বড় করে ফেস করি, সেটা হলো আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আইনজি তো দেওয়া আছে কিন্তু আইনজি কি অ্যাডজেক্টিভের কাজ করেছে নাকি নাউনের কাজ করছে, এইটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, যেটা সমস্যা বড় করে আমরা ফেস করি। ওকে, কখন আমরা বুঝে উঠতে পারি, তাহলে সেখান থেকে বাঁচতে গেলে আমরা কিভাবে শিখবো, ধরুন এখানে, তাহলে এটা মুছে দিলাম, ধরুন এখানে এরকম থাকলো যে এ ওয়ার্কিং প্লেস, এ ওয়ার্কিং প্লেস। ওকে, আবার থাকলো এ সুইমিং পুল, এস ডাব্লিউ আই ডাবল এন, সুইমিং পুল। ওকে, এরপরে বললাম এ সুইমিং বয়, সুইমিং বয়। ওকে, তাহলে এখানে দেখুন এই যে ওয়ার্কিং, এই যে সুইমিং, এই যে সুইমিং, তিনটা কিন্তু একটা নাউনের পূর্বে আছে বন্ধুরা।
খেয়াল করেছেন এই যে প্লেস নাউনের পূর্বে আছে, ফুল নাউনের পূর্বে আছে, বয় নাউনের পূর্বে আছে। তাহলে এবার দেখুন এই তিনটাই কি আমরা তাহলে এই তিনটা কি তাহলে আমরা জেরান্ড বলবো? না। অ্যাডজেক্টিভ। তিনটা কি আমরা পার্টিসিপল বলবো? না। তিনটা কি তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ? না, তাও না। তাহলে কোনটা কি হবে? আমি জানি যে আমরা সবাই খুব টেনশন করতেছি কি হবে কি হবে। হ্যাঁ, আমরা সবাই কনফিউজড। আমি 100% কনফিউজ, আমরা সবাই কনফিউজড। কি হইতে পারে? স্যার তিনটাই তো জিরান্ড হয়। হ্যাঁ, কোনটা? স্যার তিনটাই তো জিরান্ড। তিনটা জেরান্ড না। তাহলে এবার তো ওয়ার্কিং এটা আবার যেহেতু তিনটা কি অ্যাডজেক্টিভ? না, তাও না। তাহলে এবার আমি একটু বলি যে এখান থেকে আমি 100% কনফার্ম, আমরা সবাই কনফিউশনে ভুগছি। আমি জাস্ট একটা টিপস দিব, জাস্ট একটা টিপস দিব, সেই টিপসটা মনে রাখবেন। সেটা হলো যে আমরা যখন এরকম থাকবে, একটা নাউনের মাঝেরটা জিরান না স্যার? হ্যাঁ, আমরা একটু খেয়াল করি, যখন এরকম থাকবে তখন আমরা একটা কাজ করব। কি কাজ? সেটা হলো এই যে যে নাউনটা দেওয়া থাকবে না, আপনারা কিন্তু সবাই একদম নিরিবিলি লেগে থাকবেন, খুব পোলাইটলি লেগে থাকবেন। দেখেন না, আমি খুব পোলাইটলি আপনার সাথে লেগে আছি, কোনো এক্সাইট হওয়া যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। এই স্টেজে না ছেলেমেয়েদের এমন হয়ে যায়, পড়তে পড়তে হাই হাই এটা পড়লাম ওটা পড়লাম কি বাজছে, মানে এক্সাইট হয়ে যায়, এক্সাইট হওয়া যায়। বিকুল বিকুল, খুব একদম ধীর মস্তিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, একদম এগিয়ে যেতে হবে। এবার বন্ধুরা খেয়াল করুন, আমি একটা টিপস দিব। সেটা হলো যে নাউনটা এখানে থাকবে না, ওই নাউনকে সাবজেক্ট ধরে এবং ইসকে বিভাগ ধরে একটা বাক্য তৈরি করবেন। বাক্য তৈরি করলে যদি সেটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা হবে পার্টিসিপল, আর যদি অর্থপূর্ণ না হয় সেটা হবে gerund। আবার বলি, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, সবাই মাহমুদ রহমান, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, ভাই সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। তাহলে আবার বলি, এখানে এই দেখেন কি বলছি, যে নাউনটা থাকবে ওই মাহমুদ মাইক্রোফোনটা বন্ধ রাখি। যে নাউনটা থাকবে ওই নাউনকে আমরা সাবজেক্ট ধরবো, সাবজেক্ট ধরে বিভাগ দিয়ে একটা বাক্য তৈরি করবো। ধরুন এখানে বয়েস, তাই না? বয়কে আমরা বন্ধ করে দিই। স্যার মিউট করে দেন স্যার। ভালোভাবে শোনা যাচ্ছে না। আমাকে শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনতে পাচ্ছি, এর আগে শুনতে পাইনি। হ্যাঁ, ওই মাঝে মাঝে হয়তো এই যে আপনার মাইক্রোফোন অন করলে তখন মাইক্রোফোন সবাই বন্ধ রাখবো। হ্যাঁ, সবাই মাইক্রোফোন বন্ধ রাখবো, তখন আমি কাছে কথা বলতে বলি তখন আমরা কথা বলবো। হ্যাঁ, যদি কাউকে কথা বলতে বলি তখন কথা বলবো, আর এমনিতে মাইক্রোফোন বন্ধ রাখবো। স্যার আবার একটু রিপিট করেন। ঠিক আছে ম্যাম, ওকে। তাহলে একটু খেয়াল করুন, সুইমিং বয়, তাহলে এইখানে দেখেন বয়, এই বয় একে সাবজেক্ট ধরলে বয়কে ধরে বিভাগ দেবো, বয় ইজ সুইমিং, SWI বয় ইজ সুইমিং, বালকটা সাঁতার কাটছে। এবার দেখেন তো এই বালকটা সুইমিং, বালকটা সাঁতার কাটতে পারে, তাহলে বালকটা সাঁতার কাটতে পারে কি পারে না, এটা কি অর্থপূর্ণ কি অর্থপূর্ণ না? অবশ্যই অর্থপূর্ণ। কিন্তু যদি এইটা বলি সুইমিং পুল, তাহলে এখানে পুলটা লেখেন পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং। এই পুল ব্রিজ কোনো সাঁতার কাটতে পারে? বলেন তো, ব্রিজ কোনো সাঁতার কাটতে না, অর্থপূর্ণ না। তার মানে নিচেরটা অর্থপূর্ণ হয়েছে কিন্তু এইটা অর্থপূর্ণ হয়নি। ওকে, তো যেটা আমার অর্থ হচ্ছে এটাও কিন্তু নাউনের পূর্বে আছে, এটাও কিন্তু নাউনের পূর্বে আছে, তাহলে দুটোর তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা, দুটি তো পার্টিসিপল হওয়ার কথা আমরা জেনেছি। কিন্তু এখন কথা হলো এই ক্ষেত্রে কনফিউশন দূর করার জন্য আমি আপনাকে বলবো, টিপস দিব, সেটা হচ্ছে যে নাউনের পূর্বে আইনজেস থাকবে ওই নাউনকে ধরে বিভাগ দিয়ে আপনি একটা বাক্য তৈরি করবেন। যদি সেটা অর্থপূর্ণ হয় তাহলে সেটাকে বলবো পার্টিসিপল, আর অর্থ না হলে জেরান্ড। ওকে, তাহলে আবার বলি, অর্থপূর্ণ হলে পার্টিসিপল, না হলে জেরান্ড। এই যে অর্থপূর্ণ, পূর্ণ হলে পার্টিসিপল, না হলে জেরান্ড, নার সাথে জেরান্ডের না আছে, নারও না আছে, এভাবে মনে রাখবেন। হলে অর্থপূর্ণ, পূর্ণ হলে পার্টিসিপল, না হলে জেরান্ড। ওকে, তাহলে দেখেন বয় ইজ সুইমিং, তাহলে অর্থপূর্ণ হয়েছে, তাহলে এটাকে কি বলবো? পার্টিসিপল। এবার খেয়াল করুন, পুল ইজ সুইমিং, পুল কি সাথে করতে পারে, এটা অর্থ না, এই না হওয়া মানে সেটা হচ্ছে জেরান্ড। খেয়াল করেছেন? এরকম ভুরি ভুরি আমি বলতে পারবো, ড্যান্সিং গার্ল, সুইমিং পুল, কামিং বাস, রানিং বাস, প্লেইং বয়, ফ্লাইং বার্ড, ভুরি ভুরি আমি বলতে পারবো, আপনারা বলতে পারবেন। তাহলে একটা টিপস যে আমরা মিলাবো, যদি সেটা অর্থপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে পার্টিসিপল, অর্থ না হলে জেরান্ড। ওকে, তাই তো হয় বন্ধুরা। এবার তাহলে খেয়াল করুন তো, এই ওয়ার্কিং প্লেস, এই ওয়ার্কিং তাহলে কি কি হবে, এটা বলুন তো কি হবে ওয়ার্কিংটা? জিরান। স্যার জিরান্ড হবে। হ্যাঁ, এই তো আমার ভাই বোনরা বলতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বলতে বলে হবে, তাহলে জেরান্ড হবে। কেন জেরান্ড হবে? কেন জেরান্ড হবে? দেখেন এখানে প্লেস, আমাকে অর্থপূর্ণ না। হ্যাঁ বিবিলিটি খেয়াল করুন, এখানে প্লেস, তাহলে আমি একটু লিখি এখানে প্লেস, প্লেস ইজ ওয়ার্কিং। আচ্ছা আপনারা খেয়াল করুন তো, জায়গা, জায়গা কোনো কাজ করতে পারে না, কাজ করতে আমরা,
জায়গা তো কোনো কাজ করতো না, কাজ করে আমরা। প্লেস ইজ ওয়ার্কিং, এটা কি অর্থ না হয়েছে? হয়নি। যেহেতু অর্থ না হয়নি, দ্যাটস ইট, হচ্ছে জেরান্ড। খেয়াল করেছেন? তো এই যে যেটা বললাম এরকম ভুরি ভুরি, তাহলে আর যদি সিঙ্গেল একটা জিনিস থাকে, আই স রানিং, এই যে একটা জিনিস, যেরকম এখানে স্টার্ট প্লেইং, একটা জিনিস যখন থাকবে তখন সেটা অবশ্যই নাউনের কাজ করবে। একটা সিঙ্গেল থাকলে সেটা নাউনের কাজ করবে, সেক্ষেত্রে সেটা হবে জেরান্ড। সেক্ষেত্রে আমাদের কোনো কন্ট্রাডিকশন নাই। আবার বলি, যখন একটা জিনিস থাকবে সেক্ষেত্রে চোখ বুঝে হবে জেরান্ড। কেন? সেটা হচ্ছে নাউনের কাজ করবে। ওকে। আর আমাদের কনফিউশন সৃষ্টি করে যখন একটা নাউনের নিয়ে থাকে, তখন কনফিউশন সৃষ্টি করে। তো এই কনফিউশন থেকে দূর করতে গেলে কি রকম করব? ওইটাকে ধরে আমরা সাবজেক্ট ধরে, নাউনকে সাবজেক্ট ধরে বিভার দিয়ে সেন্টেন্স তৈরি করব। যদি অর্থপূর্ণ হয় পার্টিসিপল, না হলে জেরান্ড। ওকে। এই একটা টিপস মনে রাখলে আপনার জেরান্ড পার্টিসিপল শেষ। একটা টিপস মনে রাখলে জেরান্ড পার্টিসিপল শেষ, আর লাগবে না। আজকে আমরা এমনও শিখবো, আমার সাথে শেষ পর্যন্ত যারা যুক্ত থাকবেন, আমি প্রথম দেখাবো আপনাদের নর্মাল নিয়ম, এরপরে ব্যতিক্রম দেখাবো। আমি আজকে হোপফুল আশাবাদী যে আজকে এমনভাবে আমরা দেখবো সেই জেরান্ড পার্টিসিপলের উপরে পৃথিবীর কোনো পরীক্ষা আপনারা আটকাতে পারবে না। এটা এমন একটা টপিকস, আমরা ব্যাংক জব বলি, বিসিএস বলি, নন ক্যাডার বলি, যে কোনো পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, প্রাইমারি বলি প্রশ্ন আসবে। তাহলে আজকে আমরা এমন শিখবো যে এইখান থেকে জীবনের কোনো পরীক্ষা আমাদের আটকাতে না পারে। ওকে। তাহলে আশা করি আমরা এতক্ষণ বুঝাচ্ছি যে যদি অর্থপূর্ণ হয় তাহলে পার্টিসিপল, অর্থপূর্ণ না হলে জেরান্ড। হ্যাঁ, তাই তো হয় বন্ধুরা। তাহলে এইবার বলুন তো, এখানে লিখলাম যে ড্যান্সিং গার্ল। ওকে। এরপর লিখলাম ফ্লাইং বার্ড। তাহলে এই যে ড্যান্সিং গার্ল, ওকে। আরেকটা লিখলাম যে এখানে লিখলাম ফলিং ম্যাঙ্গো, MANGO, ফলিং ম্যাঙ্গো। ওকে। আর লিখলাম রাইটিং, রাইটিং লেটার। ব্যাস। এবার দেখি তো আপনাদের কার কাছে কি মনে হয়। প্রথমটা দেখেন তো, ড্যান্সিং গার্ল। তাহলে এই ড্যান্সিং গার্ল এটা কি হবে, জেনার না পার্টিসিপল? কি হবে? পার্টিসিপল। গুড। এটা কি হবে? কেন পার্টিসিপল হবে? কেন পার্টিসিপল? গার্ল ইজ ড্যান্সিং। গার্ল ইজ ড্যান্সিং, হ্যাঁ, অর্থপূর্ণ। থ্যাংক ইউ বেনাস, এরকম পারলে হবে। প্লেইং বার্ড, এই প্লেইংটা কি হবে? এটা হবে হচ্ছে পার্ট ইজ ফ্লাইং। পার্টিসিপল হবে। বলেন তো কি হবে? পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল, কারণ বার্ড কি তো উঠতে পারে, বার্ড তো উঠতে পারে, তাই না? এবার দেখেন ফলিং ম্যাঙ্গো, এটা কি হবে? Mango এটা is পার্টিসিপল হবে। এটা পার্টিসিপল। মানে অনেকে দুটো ম্যাঙ্গো কি পড়তো? হ্যাঁ, ম্যাঙ্গো তো পড়ে, ম্যাঙ্গো নিজেই পড়ে। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। এবার দেখি রাইটিং লেটার, এটা কি হবে? রাইটিং লেটার, জিরান। কেন হবে? থ্যাংক ইউ। সব করে চলে গেলে, এরকম পারলেই হবে। শাহরুখ একটু বলেন এটা কেন জানেন, বলো শাহরুখ, এটা কেন এখানে জানেন? লেটার ইজ রাইটিং হচ্ছে যে একজনের দ্বারা লেখা হবে, লেটার তো আর নিজে লেখা হয় না। লেটার ইজ রাইটিং, লেখেন লেটার তো নিজে লিখতে পারে, আমরা লিখি। কাজে এটা কি অর্থপূর্ণ না অর্থপূর্ণ না? দ্যাটস ইট, হচ্ছে আমাদের জেরান্ড। বুঝতে পারছেন না? কাজে এই যে এরকম থাকলে হবে, আর কিছু লাগবে না। যে আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আমাদের যদি অর্থপূর্ণ হয় পার্টিসিপল, না হলে জেরান্ড। ওকে। এবার খেয়াল, আমাদের কিন্তু বেসিক্যালি জেরান্ড পার্টিসিপল মূল পার্থক্য শেষ। তারপরে আমি আপনাদের পরীক্ষায় স্পেসিফিক দেখাবো যে পরীক্ষায় যেখান থেকে আমাদের আসবে। তো এই যে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই সেটিংটা আমাদের বাক্যের মধ্যে 5টা জায়গায় থাকবে। কয়টা জায়গায় বললাম? 5টা জায়গায়। মূলত কিন্তু আমাদের শেখা শেষ। তারপর আমরা স্পেসিফিক দেখে নেব, পরীক্ষা হলে পছন্দ দেখে তো বুঝতে পারি। সেই 5টা জায়গায় যে আমাদের থাকবে, এই 5টা জায়গা আমাদের জানতে হবে কি হবে না, বলুন তো দেখি। হবে কি হবে না? হবে। অবশ্যই জানতে হবে। এই 5টা জায়গায় কি কি আমরা একটু লিখে নিই। কোন 5টা জায়গায় আমরা জেরান্ড এবং পার্টিসিপলকে খুঁজে পাবো? কোন 5টা জায়গায়? এক নম্বর হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে, লিখে নেন সবাই। সাবজেক্ট হিসেবে সবাই লিখে নেন, সাবজেক্ট হিসেবে। 2 নম্বর হচ্ছে অবজেক্ট হিসেবে, 3 নম্বর হচ্ছে প্রিপজিশনের পরে, প্রিপজিশন এর পরে, ভালো করে লিখে নেন সবাই। 4 নম্বর হচ্ছে পসেসিভ প্রোনাউন, এর পরে। পজেসিভ প্রোনাউন বুঝি, যেটা মাই, আওয়ার, দেয়ার, এগুলোকে বলে পজেসিভ। পজেসিভ হচ্ছে ধারণ করা। যদি বলি কলমটা কার, কি বলি? আই পেন বলে, মাই পেন বলে, মাই পেন বলে, মাই হচ্ছে ধারণ করা। এটা পজেসিভ প্রোনাউনের পরে। ওকে। এবং শেষ এবং 5 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে,
হিসেবে। ওকে, এই 5টা জায়গায় আমরা এই বিষয়গুলোকে খুঁজে পাবো। কি কি বলেছে এটা মুখস্থ করে ফেলতে হবে। কারণ যদি পরীক্ষা দেখে বলতে পারে, হ্যাঁ, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে, পসেসিভ প্রোনাউনের পরে, কমপ্লিমেন্ট হিসেবে। একটু 5 সেকেন্ড সময় দিলাম, আপনারা মুখস্থ করেন তো। আজকে আমরা শিখবো থরে বিথরে, মানে কলম খুঁজোর কোনো জায়গা থাকবে না, কলম খুঁজোর কোনো জায়গা থাকবে না। একটু দেখে নিন 5টা, একটু দেখে নিন 5টা। আচ্ছা, তাহলে আমাকে একজন একটু বলুন যে কয়টা জায়গা, একটা চিত্রা বলুন, কয়টা জায়গায় চিত্রা বলেন তো। সাবজেক্ট হিসেবে, গুড। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, হ্যাঁ, এরপরে প্রিপোজিশনের পরে, গুড। পসেসিভ প্রোনাউনের পরে, আর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার আমরা সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। এইবার আমরা এক এক করে দেখবো যে কোন কোন জায়গায় হিসেবে কিভাবে থাকবে। প্রথমে আমরা দেখে নেবো সাবজেক্ট হিসেবে। দেখুন কিভাবে সেই জিনিসটা কি। তোমরা কিনা বললাম যে রিডিং বয় ইজ কামিং। ভালো করে খেয়াল রাখবো, রিডিং বয় ইজ কামিং। আবার বললাম রিডিং বুক হেল্পস আস। দেখেন দুইটা বাক্য লিখেছি আমরা এখানে। ওকে, দুইটা বাক্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমটা দেখলাম রিডিং বয় ইজ কামিং, এই দেখুন ইজ হলো ভার্ব, ইজ কামিং হলো ভার্ব, এই রিডিং বয় হলো সাবজেক্ট। ওকে, এখানে দেখুন তো হেল্পস হলো ভার্ব, এই রিডিং বুক হলো সাবজেক্ট। ওকে, এখন এখানেও রিডিং আছে, এখানেও রিডিং আছে, খেয়াল করেছেন? তাহলে এই রিডিংটা কি? দেখেন এখানে এই আমরা যদি মিলাই, বয় ইজ রিডিং, বালকটা পড়া করছে, হ্যাঁ বালকটা পড়েই, তবে এটা কিন্তু অর্থপূর্ণ হয়ে গেল। তবে এটাকে কি বলবো? এটা হচ্ছে পার্টিসিপল। ওকে, আবার দেখুন রিডিং বুক, তাহলে এখানে লেখেন বুক ইজ রিডিং, বই কি কোনোদিন বই পড়তে পারে? বই কি কোনোদিন পড়তে পারে? আমরা পড়ি। তো এটাকে অর্থপূর্ণ হয়েছে? হয়নি। যেহেতু অর্থপূর্ণ হয়নি, সেহেতু এটা হবে আমাদের জেরান্ড। খেয়াল করেছেন? অথচ একই কিন্তু সেই রিডিং এবং সাবজেক্ট হিসেবে। খেয়াল করেছেন? তার মানে কি এই সাবজেক্ট হিসেবে কখনো আমরা কোনটা পাবো জেরান্ড, কখনো পাবো পার্টিসিপল, ডিপেন্ড করে কিসের উপর? মিলে যাওয়া। ওকে, যদি যদি সিঙ্গেল অ্যাক্ট থাকতো, ধরুন বুক নাই, শুধু রিডিং, তাহলে এখানে বয় নাই, শুধু রিডিং, বা এখানে বললাম রিডিং হেল্পস আস। সিঙ্গেল হিসেবে থাকলে তো আমাদের কোনো কথা নাই, সিঙ্গেল হিসেবে থাকলে তো নিজেই নাউন, তার মানে তখন সেটা হবে আমাদের জেরান্ড। ওকে, সিঙ্গেল হিসেবে থাকলে আমাদের কোনো দ্বিমত না, সেটা জেরান্ড, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম সাবজেক্ট হিসেবে কখনো জেরান্ড পাচ্ছি, কখনো পার্টিসিপল পাচ্ছি। আমরা মিলাবো, জাস্ট মিলে যদি মিলে যায় তাহলে পার্টিসিপল, না মিললে অর্থপূর্ণ, না হলে জেরান্ড। তাই তো বন্ধুরা, তাহলে ধরুন এখানে বললাম যে টেলিং স্টোরি ইজ নাইস, গল্প বলা খুব সুন্দর, টেলিং স্টোরি ইজ নাইস। ওকে, তাহলে এই টেলিংটা কি? এটা বলবো হচ্ছে আমাদের চিত্রা। আমি যাকে প্রশ্ন করব, হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলি, আমার ভাই বোনরা, আপনাদেরকে আমার বোঝাতে খুব ভালো লাগে। গতদিনও ক্লাসে আমি খুব আপনাদের প্রাণ খুঁজে পেয়েছিলাম ক্লাসে, এবং আপনারা এতটা অ্যাটেন্টিভ ছিলেন, এটা ধরে রাখবেন, এটা থাকলে হবে, আর কিছু লাগবে না। আমি যাকে প্রশ্ন করি মাইক্রোফোনটা অন করে জাস্ট উত্তরটা করবেন, বুঝলো? হ্যাঁ, আবার মাইক্রোফোনটা বন্ধ রাখবো। হ্যাঁ, তো এই যে টেলিং স্টোরি, চিত্রকে বলেন এই টেলিংটা কি? জেরান্ড। গুড, থ্যাংক ইউ। চিত্রটা বলুন যে কেন জেরান্ড? চিত্রা স্যার এখানে স্টোরি দিয়ে যদি সাবজেক্ট ধরে আমরা স্যার সেন্টেন্স তৈরি করি, তাহলে হচ্ছে এটা অর্থপূর্ণ হচ্ছে না। গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা সবাই বুঝতে পারছি। এইবার যদি এটা বলি যে তাহলে এটা কি হচ্ছে? জেরান্ড। আচ্ছা, এইটা বলেন তো, টেলিং বয় মানে গল্প বলার তো বালকটা, টেলিং বয় ইজ নাইস, বালকটা হচ্ছে খুব সুন্দর। এই টেলিংটা কি? এটা বলবো হচ্ছে যে আমাদের শারদ। টেলিং বয় ইজ নাইস, এই টেলিংটা কি? শারদ। এটা হচ্ছে পার্টিসিপল। গুড, আমার সব কিছু চলে গেল। আর কি ঠিক এরকম পারলেই হবে। শারদ, একটু বলুন তো কেন এটা পার্টিসিপল? স্যার এখানে বয় ইজ টেলিং অর্থপূর্ণ হবে। ওকে, আল্লাহ ভরসা এরকম থাকলে হবে। ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা সাবজেক্ট হিসেবে কখন এটা থাকবে। এবার হচ্ছে যে 2 নম্বর হচ্ছে আমাদের অবজেক্ট হিসেবে। দেখবেন এটা শেষ করে আমরা আপনাদের প্রশ্ন দিব, এবার ব্যতিক্রম শিখাবো, দেখবেন একটা আপনাদের আটকে পারবে না। এবার হচ্ছে অবজেক্ট হিসেবে ধরেন এখানে লিখলাম যে হি told me writing letter, writing letter. He told me writing letter.
এই যে এখানে দেখুন এই যে রাইটিংটা, এখানে টোল্ড কি ভার্ব, আর ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল চিঠি লিখতে, সে আমাকে কি বলেছিল চিঠি লিখতে, তার মানে এই রাইটিং একটা অবজেক্ট হিসেবে আছে, যদিও আমি অবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে আছে। ওকে, এখন তো আমরা দেখি তো এই যে রাইটিং লেটার, তাহলে এখানে এই যে রাইটিংটা আমাদের কি হবে, এখন আমাদের ওই যে টিপস, লেটার ইজ রাইটিং, চিঠি কোনো লিখতে পারে না, তাহলে কি এটা অর্থপূর্ণ হয়েছে? হয়নি, যেহেতু অর্থপূর্ণ হয়নি এটা কি হবে? জেরান্ড। খেয়াল করেছেন? কিন্তু যদি বলে হি টোল্ড মি রাইটিং বয়, এখানে বলো হি টোল্ড মি রাইটিং বয়, টোল্ড মি রাইটিং বয়, এইবার তাহলে এই রাইটিংটা কি হবে? এটা বলবো আমাদের বিপুল, হি টোল্ড মি রাইটিং বয়। স্যার এটা পার্টিসিপল হবে। পার্টিসিপল কেন পার্টিসিপল হবে? বয় ইজ রাইটিং। বয় ইজ রাইটিং, গুড, অর্থপূর্ণ। তাহলে খেয়াল করেছেন একই রাইটিং তো অবজেক্ট হিসেবে, তাহলে কোনটা হলো পার্টিসিপল, কোনটা হলো জেরান্ড। এবার যদি বলি যে হি গেভ মি, he gave me writing pen, writing pen, he gave me writing, এটা অনেকবার পরীক্ষা আসছে, দেখি তো কে কে পারেন। he gave me writing pen, এই রাইটিংটা কি হবে? এটা বলবে হাবিবুল্লাহ। পার্টিসিপল, পার্টিসিপল, হাবিবুল্লাহ বলেছে পার্টিসিপল। দেখি চিত্রা কি বলে, চিত্রা বলেন তো কি হবে? স্যার জিরান্ড। জেরান্ড, চিত্রা বলেছে জেরান্ড। জোহরা বলেন তো কি হবে? স্যার জিরান্ড। এইখানে সবাই কনফিউশনে ভোগে। একটু খেয়াল রাখেন যে এই যে রাইটিং পেন আছে না, এখন কলম, পেন ইজ রাইটিং, কলম কিন্তু আসলে লিখতে পারে, এই যে কলমে কিন্তু লিখতেছে, এটা আমরা মনে রাখবেন, এটা বারবার পরীক্ষা আসে ভুল করি, এই কলমে কিন্তু লিখতেছে, তার মানে কি পেন ইজ রাইটিং, এটা কিন্তু অর্থপূর্ণ, যেহেতু অর্থপূর্ণ এটা কি হবে? পার্টিসিপল। ঠিক আছে, আবার যদি এখানে রাইটিং বয় থাকে, রাইটিং বয় থাকলে কিন্তু পার্টিসিপল। ওকে, এবার খেয়াল করেন তো সময় এখন মনে রাখি, ভাই সময় এখন মনে রাখি। এখানে বললাম যে হি saw me, he saw me, এখানে বললাম যে playing কার্ড, এটার পরীক্ষা আসছে, হি saw me playing cards, তাহলে এই প্লেইংটা কি হবে? এটা বলবো যে ভয়েস, হি saw me playing cards, এই প্লেইংটা কি হবে? ভয়েস। ভয়েস বলুন, ভয়েস বলুন তো ভাইয়া কি হতে পারে? সবাই খুব অ্যাক্টিভ থাকবে না, সবাই ভেরি মাচ অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ থাকতে হবে। ভয়েস, ভয়েস আমাকে শুনতে পাচ্ছেন? পার্টিসিপল স্যার। হ্যাঁ, পার্টিসিপল। আচ্ছা, হি saw me playing card, এটা পার্টিসিপল বলেছে আমাদের কে বলবে? নাহিদ আক্তার। নাহিদ আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ, নাহিদ বলতে এটা কি হবে? প্লেইং কার্ড। পার্টিসিপল। পার্টিসিপল কেন পার্টিসিপল? কার্ড ইজ প্লেইং। হ্যাঁ, কার্ড দ্বারা খেলা হয় না। হ্যাঁ, আচ্ছা, কার্ড ইজ প্লেইং। আচ্ছা, কার্ড মানে তো তাস, তো তাস কি খেলে না? হ্যাঁ, তাস আমি আমরা খেলি, আমি খেলি, আমরা খেলি। তাহলে কার্ড কি কোনো খেলতে পারে? কার্ড কি খেলতে পারে? না, খেলতে পারে হবে ফুটবল, প্লেইং ফুটবল। ধরেন এখানে থাকলে প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, তাহলে ফুটবল কি কোনো খেলতে পারে? আমরা বুঝাইছে না স্যার? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শিওর। আগেরটাতে স্যার হি গিভ মি রাইটিং পেন, তো পেন কিভাবে? পেন দ্বারা তো আমরা লিখি না স্যার। আমরাও লিখি, আবার কলমও লেখে, এটা স্বীকৃত, মানে এটা আমাদের মনে রাখবেন, এটা শত স্বীকৃত হয়েছে, অ্যাকনলেজমেন্ট হয়েছে যে কলম লেখে, এটা স্বীকৃত হয়ে গেছে। কেমন কলম? স্যার তাহলে কার্ড আর পেন এই দুটার মধ্যে তো ভেজাল আমাদের মধ্যে, যে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে কার্ড খেলে না, কলম দেখেন, কলম কিন্তু দেখেন, এই যে আর্ট দিচ্ছে, কলমের ভিতর থেকে কিন্তু কালি বেরোচ্ছে, আমার হাত থেকে কিন্তু কালি বেরোচ্ছে না, মনে রাখবেন, আমার হাত থেকে কিন্তু কালি বেরোচ্ছে না, কালি করতে বেরোচ্ছে এই কলমের ভিতর থেকে বেরোচ্ছে। কিন্তু কার্ড কি, কার্ডের ভিতর থেকে কিছু বেরোয়? কার্ডকে আমরা পরিচালনা করি, কার্ডের ভিতর থেকে কিছু বেরোয় না। এভাবে মনে রাখবেন যে কার্ড খেলে না কিন্তু কলম লেখে, এটা মনে রাখবেন জাস্ট। ওকে, জাস্ট এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে হ্যাঁ, ঠিক আছে না ভাই, এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, তাহলে এখানে আমরা খেয়াল করলাম যে এই প্লেইং কার্ড কার হচ্ছে খেলা করে, এই জন্য এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। ওকে, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে সাবজেক্ট হিসেবে কখনো বসে, অবজেক্ট হিসেবে বসে। এবার হচ্ছে আমাদের ধরুন এখানে বললাম যে হি টোল্ড মি রাইটিং এ পেন, যদি এটা থাকে হি টোল্ড মি রাইটিং এ পেন, হি টোল্ড মি রাইটিং এ পেন, এই রাইটিংটা কি হবে? খেয়াল করেছেন? এবার সবাই একটু খেয়াল করুন, এই যে এখানে এ আছে না, এ থাকার কারণে আমরা ওই থিওরিতে যেতে পারবো না, আর্টিকেল যেহেতু আছে।
তাহলে যদি আর্টিকেল থাকে তাহলে এই রাইটিংটা হিসেবে আমরা আলাদা করে ধরতে হবে, আর আলাদা করে ধরা মানেই সেটা হচ্ছে জেরান্ড। এটা খেয়াল রাখতে হবে। আমরা যখন এ থাকবে না তখন আমরা এই ফাংশনে যাব, যখন আর্টিকেল থাকবে এ আছে তখন আমরা ওই ফাংশনে দিতে পারবো না, তখন কোন ফাংশনে যাব, তখন এই রাইটিংটা আলাদা হয়ে আছে আর আলাদা মানে সেটা নাউনের কাজ করছে, তখন সেটা হয়ে যাবে এটা জেরান্ড। এটা তখন হচ্ছে জেরান্ড। এটা জন্য আমাদের মনে থাকে, এটা কিন্তু অনেকে ছেলেমেয়ে ভুল করে, আর পরীক্ষায় একটা ভুল যথেষ্ট। সকল আর্টিকেলের ক্ষেত্রেই হবে এটা? সকল আর্টিকেলের ক্ষেত্রে, সকল আর্টিকেলের ক্ষেত্রে। যদি বলি রাইটিং দ্য লেটার বা প্লেইং, এরকম বললাম যে ড্যান্সিং দ্য গার্ল, ড্যান্সিং দ্য গার্ল, ড্যান্সিং দ্য গার্ল, এই যেখানে একটা দা আছে না আর্টিকেল, তখন আমরা ওই ফাংশনে যাবো না, তখন মনে রাখতে হবে যে এই ড্যান্সিংটা আলাদাভাবে আছে, তখন এই আলাদাভাবে যেহেতু আছে এটা হচ্ছে আমাদের জেরান্ড। এটা জাস্ট একটু মনে রাখবেন, ঠিক আছে? এই যে তাহলে কি সকল আর্টিকেলের পূর্বে জিরান্ডি হয়? হ্যাঁ, এটা মনে রাখতে হবে। সকল মানে ওই আইএনজির পরে যদি আর্টিকেল থাকে বা আর্টিকেলের পূর্বে যদি আইএনজি থাকে সব কিছু জেরান্ড মনে রাখবেন, মানে সবগুলো জিরান্ড মনে রাখতে হবে এটা। কারণ আপনি কিন্তু এখানে অনেকেই আছেন, কেউ মনে রাখতে পারবেন, কেউ মনে রাখতে পারবেন না। যে মনে রাখতে পারবে সে কিন্তু সফল হবে, আর যে মনে রাখতে পারবে না সে কিন্তু ব্যর্থ হবে। এই জন্য মনে রাখতে হবে, কারণ পরীক্ষা দেয় কিন্তু 5 লক্ষ, ক্যাডার হয় 2000। কোন 2000? যারা নিজেকে তিল তিল করে গড়ছে। এখন অনেকে যদি মনে করে আরে এতটা কেন মনে রাখবো, কিভাবে মনে রাখবো, তাহলে তো শেষ, ব্যর্থতা এখানে। মনে রাখতে হবে যে এক প্রজেক্ট শিখলেন, শেখার পরে রিজার্ভ করার দায়িত্ব আপনার, আপনি কিন্তু রিজার্ভ রাখতে হবে। ওকে, তাহলে আমাকে একটু বলুন। স্যার তাহলে এটা রুলস হিসেবে আমরা ধরতে পারি তো, আর্টিকেলের পূর্বে আর্টিকেলের পূর্বে সকল আইন থাকলে সেটা কি জেরান্ড। ওকে, এই যে আমি একটু আপনাদেরকে শেখানোর পরে দেখেন ব্যতিক্রমে চলে যাবো, ব্যতিক্রম, ওখান থেকে প্রশ্ন আসবে। আজকে আমরা জেরান্ড পার্সেল আমরা শিখবো, এই জেরান্ড পার্সেল আমরা একটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন আছে আজকে আমরা শিখবো, যাতে একটা প্রশ্ন। প্লেইং কার্ডটা কি স্যার? প্লেইং কার্ড, এই যে কার্ড ইজ প্লেইং, কার্ডটা খেলতে পারে, এটা ধরে নিতে হবে যে কার্ডটা খেলতে পারে না, পেন লিখতে পারে কিন্তু কার্ড খেলতে পারে না, খেলি তো আমরা। যেহেতু এটা প্লেইং কার্ড, কার্ড খেলতে পারে না, ওটা অর্থপূর্ণ না, দ্যাটস এটা হিসেবে জেরান্ড। ওকে স্যার, বলুন এটার অর্থ কি দাঁড়াচ্ছে থ্যাংক ইউ স্যার। তাহলে? ঠিক আছে, কোনটা ম্যাম? স্যার, হ্যাঁ বলুন। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? হি টোল্ড মি রাইটিং এ পেন, এটার অর্থটা কি দাঁড়াচ্ছে তাহলে? সে আমাকে বলেছিল রাইটিং এ পেন, মানে কি লিখিত কলম। সে আমাকে বলেছিল লিখিত কলম। ওকে, রাইট, মানে আমাকে এই তো একটা লেখার কলম, জাস্ট এরকম। বুঝা গেছে? বুঝতে পারছি স্যার। জি জি, থ্যাংক এখানে ইউ। আমাদের স্ট্রাকচারটা দেখতে হবে, স্ট্রাকচার। ওকে ভাই, স্ট্রাকচার ফলো করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এতক্ষণ বুঝেছি যে আমাদের অবজেক্ট হিসেবে আমাদের কখনো জেরান্ড হবে, কখনো পার্টিসিপল হবে। মানে বেসিক্যালি তো আমাদের জেরান্ড পার্টিসিপল ওই একটা জায়গায়, যে অর্থপূর্ণ হলে সেটা পার্টিসিপল, না হলে জেরান্ড। কিন্তু এরপরে যে ব্যতিক্রম যেগুলো আমি দেখাচ্ছি আপনাদের, মনে রাখতে হবে কিন্তু, মনে রাখলে কিন্তু আপনি সফল, মনে রাখলে কিন্তু হবে না। এবার আপনারা দেখেন 3 নম্বর কি বলেছিলাম স্যার? একটা প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল। আমরা কিছুক্ষণ আগে যে বললাম যে আর্টিকেলের পূর্বে সাধারণত জিরান হইতেছে স্যার, আর্টিকেলের পূর্বে তাহলে জিরান হইতেছে, কিন্তু একটা এক্সাম্পল, রিডিং এ হর্স, হি ওয়েন্ট টু এ ডিস্টেন্স প্লেস। এইবার এটা ব্যতিক্রম, এইবার এটা ব্যতিক্রম। এটা ওয়েট করেন, এটা আমি সুন্দর করে শিখাবো। এটা হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, এটা ব্যতিক্রম, আমি একটু শিখাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার একটু খেয়াল করি, আমরা আগে প্রথম নিয়মটা শিখে ফেলে এরপর ব্যতিক্রম নিয়ে শেখাবো। এরপর খেয়াল করুন, আমরা অবজেক্ট হিসেবে এরপর হচ্ছে প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন এর পরে। ওকে, তাহলে প্রিপোজিশন আমরা বুঝি, আফটার, বিফোর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। যেরকম বললাম যে I am devoted to playing. I am devoted to playing football. এটা বললাম, I am devoted to playing football. ওকে, এই যে playing, আবার লিখলাম he wanted না, এখানে বলবো he paid the attention. He paid the attention to doing the what? Doing
the work. ওকে, আবার বললাম he paid the attention to a reading book. ভালো করে খেয়াল করবেন, দেখি তো কার কার হয়, আমি খেয়াল করবো যে কার কার হয় এটা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, কোথায় কি বলবো, আই এম ডিভোটেড টু প্লেইং ফুটবল। এই প্লেইংটা কি, আবার হি পেইড, তাহলে এই প্লেইংটা কি হতে পারে, এটা আমাকে বলবো হচ্ছে যাকে ধরে সে বলবে আল নাহিয়ান। আই এম ডিভোটেড টু প্লেইং ফুটবল, এই প্লেইংটা কি, নাহিয়ান। আল নাইম বলেন, এই প্লেইংটা কি? আল নাইম, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি এই প্লেইংটা কি বলেন তো? জিরান্ড। জিরান্ড। কেন জিরান্ড, ব্যাখ্যা দেন কেন জিরান্ড? ফুটবল ইজ প্লেইং। আশা করি বুঝতে পারছি। সবগুলো কিন্তু এখানে প্রিপোজিশন পরে আছে, এখানে টু, এখানে টু, যে কোনো প্রিপোজিশন হতে পারে। তাহলে এখানে এরপর খেয়াল হি পেইড দ্য অ্যাটেনশন টু ডুইং দ্য ওয়ার্ক, এই ডুইংটা তাহলে কি? এইবার বল হচ্ছে নীলিমা, এই ডুইংটা কি? হি পেইড দ্য অ্যাটেনশন টু ডুইং দ্য ওয়ার্ক। নীলিমাকে শুনতে পাচ্ছেন? মিমাকে শুনতে পাচ্ছেন? মিম, স্যার এটা পার্টিসিপল। পার্টিসিপল, এটা পার্টিসিপল, সত্যি কি পার্টিসিপল? জিরান্ডের পূর্বে আছে তো ডি, জিরান্ড পার্টিসিপল স্যার, জিরান্ড। প্রিপজিশনের পর সব সময় তো জিরান হওয়ার কথা। আর্টিকেল, বলেন তো। আর্টিকেল প্লাস জিরান। হ্যাঁ, তাহলে এটা কি হবে? স্যার এখানে আর্টিকেল আছে। জিরান। এই যে আর্টিকেল, গুড, এই যে আর্টিকেল। আর্টিকেল দি আছে স্যার, হ্যাঁ, দি এর তাহলে পূর্বে কি শিখলাম একটু আগে, যে আর্টিকেলের পূর্বে আইন থাকলে সেটা হচ্ছে চেরান, কারণ তখন সেটা সিঙ্গেল শুড বিবেচনা করা হয়। দেখেন এখানে ছিল প্লেইং ফুটবল, তাহলে ফুটবল ইজ প্লেইং আমরা নিতাম, কিন্তু এখানে দা আছে, দা থাকলে আমরা ওটা নিতে পারবো না। স্যার এভাবেও তো বলা যায় স্যার যে প্রিপজিশন প্লাস জিরান, টু এর পর ডুইং আছে। না, প্রিপোজিশন প্লাস জেরান্ড না তো, প্রিপোজিশন হলে কি জেরান্ড হবে? প্রিপোজিশন হলে তো, যদি এখানে বললাম যে আই এম ডিভোটেড টু প্লেইং বয়, আমি খেলারত ছেলের প্রতি আসক্ত, আই এম ডিভোটেড টু প্লেইং বয়, হতে পারে না? ছেলেটা খেলা করতেছে, সেই ছেলের প্রতি আমি আসক্ত, হতে পারে না? তাহলে হতে আই পারে এম স্যার। ডিভোটেড টু প্লেইং বয়, এইবার এই প্লেইংটা কি জেরান্ড? প্লেইংটা জেরান্ড না স্যার, না, এটা পার্টিসিপল। কেন? বয়েজ প্লেইং, হ্যাঁ বালকটা খেলতে পারে, অর্থ এবার বুঝতে পারছি স্যার। গুড। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে, আমি শুধু তাই না, আমি দেখাবো যে ছেলেমেয়ে যেখানে ভুল করে আমরা সেখানে সঠিক করবো। এবার স্যার আমি এতদিন পরে আসছিলাম যে প্রিপজিশনের পর হচ্ছে জিরান বসে। আমাকে অনেকেই বলেছে, আপনারা আরেকটু ওয়েট করুন, আমাকে অনেকেই বলেছে স্যার 2 বছর ধরে জানুয়ারি ক্লাস করেছে কিন্তু বুঝতে পারিনি, আপনার 1 ঘন্টা ক্লাসে শেষ, অনেকেই বলেছে। এবং শুধু তাই না, আমাকে অনেকেই বলেছে স্যার আপনার ক্লাস করে আমরা আবার অনেক দিকে টিচ দিয়ে পাবে। আপনার বোঝানোটা অনেক অনেক ভালো স্যার, খুবই ভালো। থ্যাংক ইউ ভাই। এবার খেয়াল করেন যে তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে দেখুন এখানে তো দা যখন থাকবে তখন কোনো কথা নাই, জেরান্ড। ওকে, আমরা বুঝতে পেরেছি। এবার খেয়াল করেন হি পেইড দ্য অ্যাটেনশন টু রিডিং বুক, তাহলে এবার ভাই বলুন এই রিডিংটা কি হচ্ছে? আমি আশা করি আমার সব ভাইয়ারে পারবে। রিডিং বুক, এই রিডিংটাতে কি হচ্ছে? জিরান্ড। থ্যাংক ইউ। আমার সব জিরান্ড হবে। কেন জিরান্ড? কারণ বই তো কোনো পড়তে পারে না, বুকে যেটি বই তো কোনো পড়তে পারে না, আমরা পড়ি। ওকে, আশা করি সব বুঝতে পারছি। তাহলে দেখলাম যে আমরা প্রিপোজিশনের পরে কখনো পার্টিসিপল হচ্ছে, কখনো জিরান্ড হচ্ছে। এইবার দেখুন তো এই সেন্টেন্সটা একটা পরীক্ষা এটা আসছে, দেখি তো কে কে পারেন, কে কে এটা পারেন। উই শুড বি ডিভাইড অফ telling lie. We should be devoid of telling lie. একটু খেয়াল করে আমি আরো দিব। We should be devoid of telling lie. আবার বললাম একই সেন্টেন্স আমি দিলাম, we should be devoid of telling a lie. ব্যাস, দুইটা জিনিস। দেখি আমার ভাই ওরা কি পারে, আমি ফুলি তো সবাই এটা পারবে। তাহলে প্রথমগুলো হচ্ছে উই শুড বি ডিভাইড অফ টেলিং লাই, আমাদের মিথ্যা বলা অ্যাভয়েড করা উচিত। আর বললাম উই শুড বি ডিভাইড অফ টেলিং এ লাই, টেলিং এ লাই একটা ফ্রেজ, মিথ্যা বলা উচিত, হ্যাঁ অ্যাভয়েড করা উচিত। তাহলে এই টেলিংটা কি হবে? এটা আমাকে বলবে হচ্ছে যে আমাকে বলবে হাবিবুল্লাহ বলুন উই শুড ডিভাইড অফ টেলিং লাই, এই টেলিংটা কি হবে? স্যার এই ক্ষেত্রে আমাদের দুইটাই মনে হচ্ছে জিরান্ড। গুড, দুইটা জিরান্ড। তাহলে এই টেলিং লাই জিরান্ড, কেন জিরান্ড বলেন তো ভাই, কেন জিরান্ড?
মিথ্যা তো নিজে বলতে পারে না, কারণ মিথ্যাকে আমরা বলি। মিথ্যা তো নিজে বলতো না, আমরা মিথ্যা বলি। তো এটা অর্থপূর্ণ বাচ্চাটা কি হলো? জেরান্ড। আবার এটা দেখেন, আর্টিকেল আর এটা তো আর্টিকেল আছে, এটা তো অর্থপূর্ণ দেখার দরকার নাই, আর্টিকেল আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এইবার খেয়াল করেন, উইল শুড বি ডিভাইড অফ টেলিং বয়। এইবার খেলেন, টেলিং স্টুডেন্ট দিলাম, টেলিং স্টুডেন্ট। মিথ্যা বলার তো ছেলেকে অ্যাভয়েড করুন। এইবার বলেন এই ট্রেনটা কি হচ্ছে? এটা বলবো হচ্ছে আমাদের কি বলবে, মামুন, আব্দুল মামুন। টেলিং স্টুডেন্ট, উই শুড বি ডিভাইড অফ টেলিং স্টুডেন্ট। পার্টিসিপল হবে স্যার। পার্টিসিপল কেন বলছো না? কেন অর্থপূর্ণ, এটা অর্থপূর্ণ, কারণ ভয়েস টেলিং অর্থপূর্ণ স্যার। গুড। এই তার কি ঠিক আছে? তাহলে দেখেছেন একই প্রিপোজিশনের পরে কখনো জেরান্ড হচ্ছে, কখনো পার্টিসিপল হচ্ছে। কিন্তু আমরা কি শিখছি যে প্রিপোজিশনের পরে জেরান্ড। তাহলে দেখেন ভুল থেকে আমাদের কেমনে বেরিয়ে আসতে হবে, কাজে একটা এক্সাক্টলি আমাদের শিখতে হবে। কাজে আমি আপনাদের যেটা শেখাই না, এবং এটা কোনো বই কিন্তু থাকে না, আমরা এটা গবেষণা, আমি তো এখনো গবেষণা আছি, একদম ভিতর থেকে আমাদেরকে নিয়ে আসবো, যে অন্য যেখানে ভুল করবে আমরা সেখানে সঠিক করবো। ওকে, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কারণ প্রিপোজিশনের পরে আমাদের জেরান্ড থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, তো ওইটা আমরা মিলাবো। আর মনে রাখবো যে আর্টিকেল দিলে তারপরে অবশ্যই জেরান্ড, তখন আর মিলাবার কোনো প্রয়োজন নেই। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে প্রিপোজিশনের পরে জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে, আর কি থাকলে অবশ্যই জেরান্ড, এটা আমাকে সুন্দর একটু বলবে চিত্রা। এই চিত্রাকে একাকে ধরা মানে সবাইকে ধরা, আর একবার বলতে জীবনে কোনোদিন আর ভুল হবে না। চিত্রা একটু বলুন, চিত্রা একটু বলুন। চিত্রা আমাকে শুনতে পাচ্ছেন? চিত্রা শোনা যায়? মামুন আমাকে শুনতে পাচ্ছেন? মামুন শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। মামুন একটু ব্যাখ্যা দেন। প্রিপোজিশনের পরে জেরান্ডে বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, আবার কখন আমরা কি দেখে বুঝবো যে এটা জেরান্ড? আর্টিকেল থাকলে অবশ্যই জেরান্ড হবে। এই তো, থ্যাংক ইউ। আর কোন ক্ষেত্রে জেরান্ড, কোন ক্ষেত্রে পার্টিসিপল? আর স্যার যখন অর্থপূর্ণ হবে না সেক্ষেত্রে স্যার হচ্ছে জেরান্ড হবে, আর অর্থপূর্ণ হইলে পার্টিসিপল বুঝতে হবে। গুড, আশা করি আমরা সব বুঝতে পারছি। তাহলে এই যে নিয়মটা আমরা শিখলাম, এই নিয়মটা বুঝতে গেলে বাকি আছে কিনা একটু বলুন তো। বাকি থাকলে বলেছে স্যার এটা বুঝি না, আর বুঝলে বলেছে স্যার বুঝেছি। ক্লিয়ার? এইটা যেটা বলছেন বুঝতে পারছি স্যার। গুড, পানির মতো হয়ে যাবে, একেবারে পানির মতো হয়ে যাবে, কোনো কলম খোঁজার জায়গা থাকবে না ইনশাআল্লাহ। দিস ইজ দ্য টার্গেট, কলম খোঁজার জায়গা থাকবে না। এইবার খেয়াল করেন 4 নম্বর হচ্ছে যে পসেসিভ প্রোনাউনের পরে পজেসিভ। খেয়াল করেন, পজেসিভ প্রোনাউন এর পরে। ওকে, তাহলে পজেসিভ প্রোনাউনটা কি? এরকম মাই, হিজ, দেয়ার, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। যদি বলি পজেস করা মানে হচ্ছে ধারণ করা, যেমন যে শব্দ দ্বারা মালিকিত্ব বোঝায়। যদি বলি যে এই কলমটা কার, আই পেন বলি নাকি মাই পেন বলি? মাই পেন বলি, মাই দ্বারা মালিকিত্ব বোঝায়। এরকম তোমাদের বাড়ি, তাদের ঘর, রহিমদের বাড়ি, যে শব্দটা মালিকিত্ব বোঝায় ওইটাকে বলে পজেসিভ প্রোনাউন। পজেস করা ধারণ করা। আমরা কখনো বলি যে ইউ পেন নাকি বলি ইউর পেন? এই যে ইউর পেন, ইউর দ্য মালিকিত্ব বোঝাচ্ছে। ওকে, তাহলে পজিটিভ প্রোনাউনের পরে কখনো আমরা দেখবো পার্টিসিপল, কখনো জেরান্ড। কিরকম? তুমি কি বললাম যে আই লাইক হিজ প্লেইং ফুটবল। দেখেন তো, I like his playing football, আমি তার ফুটবল খেলাটা পছন্দ করি। তাহলে এই যেখানে প্লেইং। ওকে, আবার বললাম যে হিজ রাইটিং, WRI, his writing hand is nice। তার রাইটিং হ্যান্ড মানে কি? যে হাত দিয়ে লেখে, তার লেখারও তো হাতটা, রাইটিং হ্যান্ড মানে তার লেখারও তো হাতটা সুন্দর। এই যে রাইটিং হ্যান্ড, দেখেছেন? এই যে রাইটিং পজিটিভ প্রোনাউন হিজের পরে আসছে, এই যে প্লেইং হিজের পরে কিন্তু আসছে, তার মানে পজিটিভ প্রোনাউনের পরে কিন্তু দুটো আছে। এবার খেয়াল করছেন বন্ধুরা, এই প্লেইংটা আমরা কি বলবো? তাহলে এখানে একটু খেয়াল করুন, একই টিপস। তাহলে বিপুল একটু বলুন তো এই প্লেইং। স্যার হ্যান্ড বানান ঠিক আছে স্যার? প্রথমটা জিরান্ড হবে। এই যে প্লেইং, হ্যান্ড স্যার, এই সেন্ডি হ্যান্ড কেমন? তাহলে এই যে স্যার আই লাইক হিজ প্লেইং ফুটবল, এই ক্ষেত্রে প্লেইংটা জিরান্ড হবে। হ্যাঁ, এই যে প্লেইংটা এটা জেরান্ড। কেন জেরান্ড? ফুটবল খেলতে পারে না। এবার নিচেটা দেখেন তো, রাইটিং হ্যান্ড, নিচেটা পার্টিসিপল হবে। রাইটিং হ্যান্ড পার্টিসিপল হবে, হ্যান্ড ইজ রাইটিং। হ্যান্ড তো লিখতে পারে, এই যে হ্যান্ড তো লিখতে পারে, হ্যান্ড ইজ রাইটিং। তার মানে একই দেখেন পজিটিভ প্রোনাউন পড়ে, এটা হলো পার্টিসিপল, এটা হলো জেরান্ড। হ্যাঁ, আমরা বুঝতে পারছি আশা করি। এরপরে খেয়াল করুন যে এইটা কি রকম হবে। আই
want, I want only her dancing girl. আমি একমাত্র তার নৃত্যরত মেয়েটাকে চাই, হ্যাঁ না, একটা মেয়েটা নৃত্যরত, আমি তাকেই চাই। I want her dancing girl। তাহলে এই ডান্সটা কি হবে? স্যার পার্টিসিপল পার্টিসিপল। কেন পার্টিসিপল হবে? কারণ এইবার খেয়াল করেন এরকম যদি হয় যে I saw their moving I saw their moving car। I saw their moving car। এই মুভিংটা তাহলে কি হবে? জিরান হ্যাঁ, দেখি এটা কে বলতে পারে, সঠিক করে কি বলতে পারে? I saw their moving car। এটা একটা পরীক্ষা আসছে, দেখি কি বলতে পারেন। মুভিং কার, মনে রাখবেন কোন গাড়ি সরাসরি নিজেই চলতে পারে, কোন গাড়ি সরাসরি নিজেই কাজ করতে পারে। ড্রাইভার লাগে কিন্তু গাড়ি স্বয়ংক্রিয়, গাড়ি কিন্তু স্বয়ংক্রিয়, ওর ইঞ্জিন স্বয়ংক্রিয়। পার্টিসিপল হবে স্যার, পার্টিসিপল হবে। খেয়াল করে একটা কনসেপ্টই যথেষ্ট। কোন গাড়ি ইঞ্জিন কিন্তু স্বয়ংক্রিয়। তাহলে যদি বলি যে রানিং বাস, তাহলে কি হবে? এটাও পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল। বাস ইজ রানিং। যেগুলো রানিং বাস ইজ রানিং, বাস দৌড়াতে পারে, ওই স্বয়ংক্রিয়, কোন ইঞ্জিন স্বয়ংক্রিয়। এটা 99% ছিলাম একটা ভুল করে যে কার, আরে বস্তু বাচক কার, ও তো কাজ করতে পারে না। কিন্তু কি বললাম, যে কোনো ইঞ্জিন স্বয়ংক্রিয়, ও কাজ করতে পারে। ওকে, যদি বলি যে ফ্লাইং প্লেন, তাহলে কি হবে বলেন? ফ্লাইং প্লেন পার্টিসিপল। যদি বলি মুভিং প্লেন পার্টিসিপল। ওকে, যদি বলি যে রানিং ট্রেন, কি হবে? রানিং ট্রেন, I am on the running train, তাহলে কি হবে? পার্টিসিপল স্যার, পার্টিসিপল। খেয়াল করছেন? তারপর এই যে বলি I saw their এখানে মুভিং দ্য কার, they are moving the car। এইবার কে বলেন? I saw they are moving the car। জিরান স্যার। এবার জেরান্ড। কেন জেরান্ড বলেন তো? এই যে আর্টিকেলস, খেয়াল করছেন? না, আর্টিকেল থাকলে কোনো কথা না, ওটা ইংলিশ জেরান্ড। ওকে, খেয়াল করছেন? তো যাক, এতক্ষণ আমরা দেখলাম পজিটিভ প্রনাউনের পরে কখন সেটা হচ্ছে জেরান্ড, কখন পার্টিসিপল। ওকে, এই ফিলোসফি জাস্ট মনে রাখলে দেখবেন আর আটকে ধরুন। এরপরে আমি এই যে আপনাদের যে প্রথম যে প্রশ্নগুলো দিচ্ছি না, ওর প্রত্যেকটা দেখেন আমি পারবেন, আমি একটু সলভ করাবো ওই প্রশ্নগুলো যেগুলো আমি দিয়েছি, দেখেন একটা আপনাকে আটকে পারবে না। এরপরে আমি আরো কোশ্চেন দিব শীট থেকে, একটা আটকে পারবে না। ওকে, এরপরে খেয়াল করুন 5 নম্বর এবং শেষ জায়গাটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এটা শিখে আমি ব্যতিক্রম শিখাবো। আমার এক ভাই প্রশ্ন করেছিল, যেটা ব্যতিক্রম মধ্যে আমি শিখাবো, চমৎকার হবে। কাজেই আমরা একদম লেগে থাকবো। হ্যাঁ, এবার খেয়াল করেন, এটা বললাম কমপ্লিমেন্ট হিসেবে 5 নম্বর। এখানে চমৎকার একটা বিষয় শিকার আছে, কমপ্লিমেন্ট হিসেবে 8 হিসেবে প্রশ্ন আসছে এখান থেকে কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে কমপ্লিমেন্ট জিনিসটা কি? ধরেন এখানে বললাম যে মাই হবি, HOBBY, মাই হবি ইজ গার্ডেনিং। দেখেন তো, GARDENING, মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান করা। তাহলে এই কমপ্লিমেন্ট জিনিসটা কি? সেটা হচ্ছে যে এই যে দেখুন, যে আমার শখ সেটা কিন্তু বাগান করা, মানে এই বাগান করা হবি বলতে যা বোঝাচ্ছে, এই শখ বলতে বাগানে কিন্তু তাই বোঝাচ্ছে। দুটোই একই জিনিস, আমার শখ যা, এই সেটা হচ্ছে বাগান করা, দুটোই একই জিনিস। এই দুইটা যখন একই জিনিসকে বোঝায়, এদেরকে বলা হয় একে অপরের কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। যে শখ সে করা পরিপূরক। যদি বলি যে এডুকেশন ইজ লার্নিং, LEARNING, এডুকেশন ইজ লার্নিং। দেখেন তো, যে এডুকেশন সে কিন্তু জ্ঞান অর্জন, এডুকেশন না হলে কিন্তু জ্ঞান অর্জন হয় না। দুটো কিন্তু একই জিনিস, একে অপরের কমপ্লিমেন্ট। এরপরে বললাম যে আর্নিং ইজ লার্নিং, লার্নিং ইজ আর্নিং, এটা হবে লার্নিং, LEARNING, লার্নিং ইজ আর্নিং, EARNING। দেখেন, লার্নিং ইজ আর্নিং, এই লার্ন করলে কিন্তু উপার্জন করা যায়, লার্ন না হলে উপার্জন করা যায় না, মানে যে লার্ন সে আর্নিং। এরপরে বললাম প্লেইং ইজ প্লিজিং, PLEASING, প্লেইং ইজ প্লিজিং, খেলা হচ্ছে মনোমুগ্ধকর। ওকে, তাহলে এরপর লিখলাম দ্য সিনারি, SCENARY, দ্য সিনারি অফ কক্সেস বাজার,
Cox's Bazar, the scenery of Cox's Bazar is charming. C-H-A-R-M-I-N-G, charming. The scenery of Cox's Bazar is charming. C-H-A-R-M-I-N-G, charming. খেয়াল করেছেন এই যে charming। এবার বন্ধুরা খেয়াল করুন, এখানে আমরা কমপ্লিমেন্ট দেখতে পাচ্ছি। এবার একটু কি ভেবেছেন এই কমপ্লিমেন্টের মধ্যে কোনটা জেরান্ড কোনটা পার্টিসিপল? একটু ভেবেছেন? এখানে বেসিক্যালি কিন্তু এখানে একটা আছে, সিঙ্গেল আছে, তাই না? আমরা একটু আগে শিখেছিলাম যে সিঙ্গেল যখন আইনে থাকবে তখন সেটা চোখ বুঝে। এটা আমরা বলেছিলাম, তাই না? কিন্তু এখানে তো সবগুলোই তো সিঙ্গেল আছে। দেখেন গার্ডেনিং, লার্নিং, আর্নিং, প্লিজিং, হ্যাঁ, চার্মিং, সবগুলোই তো সিঙ্গেল আছে। তাহলে কি সবগুলো কি জেরান্ড হবে? না। তাহলে কিভাবে না সেটা বের করব? এটা কি খেয়াল করেছেন কিভাবে বের করব? সেটা হলো আপনাদেরকে একটা টপ টিপস দিই। আচ্ছা, প্রথমে একটু বলেন তো, মাই হবি ইজ গার্ডেনিং, এটা কি হবে? কি হবে? জিরান। আচ্ছা, বলেন তো মাই প্লেইং ইজ প্লিজিং, এটা কি হবে? এবার আমি আপনাদের আমি জানি যে অনেকের কাছে মনে হচ্ছে পার্টিসিপল, অনেকের কাছে জেরান্ড, আর কারো কাছে মনে হচ্ছে স্যার এটা কোনোটাই না, আমি নিজে উত্তর বসে দেবো। কেমন? আপনাদেরকে একটা টিপস দিই, এই কমপ্লিমেন্টে প্রচুর ভুল হয়। আপনাদেরকে একটা টিপস দিই, এই কমপ্লিমেন্ট সবসময় মনে রাখবেন যে বিভার দিয়ে দেওয়া থাকে, আগে একটা পর একটা, এটা মনে রাখবেন বিভার মানে কমপ্লিমেন্ট একটা সাধারণত থাকে। এবার কেমনে বের করবেন? চিন্তা করবেন যে এইখানে এক নম্বরটা পার্টিসিপল স্যার। হ্যাঁ, এখানে চিন্তা না, একটা টিপস দিই আপনাদের, দেখবেন যে এখানে দুই ধরনের জিনিস থাকবে, একটা হচ্ছে কাজকে বোঝাবে আর একটা গুণকে বোঝাবে। এই দুই ধরনের বাইরে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। একটা বোঝাবে কাজকে, একটা হচ্ছে গুণকে। দেখেন তো এখানে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হচ্ছে বাগান করা, এটা কি কাজ না? বাগান কি কাজ না? এটা কিন্তু কাজ। আপনি নিচেটা দেখেন তো, প্লেইং ইজ প্লিজিং, এই প্লেইংটা হচ্ছে আনন্দদায়ক, প্লিজিং মানে কি আনন্দদায়ক, এটা কি গুণ না? তাহলে একটা হলো কাজ আর একটা হলো গুণ, এটা হচ্ছে গুণ। দেখেন এই দুই ধরনের থাকবে, ওকে, দুই ধরনের। এখানে দেখেন এডুকেশন ইজ লার্নিং, শিক্ষাটা হচ্ছে জ্ঞান অর্জন করা। লার্ন মানে কি জ্ঞান অর্জন করা, এটা কি কাজ না কি? বলেন তো দেখি, কে কে বলতে পারেন? এই লার্নিংটা কাজ না গুণ? বলেন তো। কাজ স্যার এটা না, কাজ। লার্নিং মানে কি? জ্ঞান, কাজ, শিক্ষা, কাজ, জ্ঞান অর্জন করা, কাজ, কাজ। ওকে, ইটস এ কাজ। ওকে, এরপর দেখেন দ্য সিনারি অফ কক্সেস ইজ চার্মিং, মনোমুগ্ধকর। গুণ। রাইট, এটা হচ্ছে গুণ। এইবার মনে খেয়াল করেন তো কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেটা দেখবেন প্লেইং ইজ প্লিজিং, এটাও তো গুণ স্যার। কোনটা? প্লেইং ইজ প্লিজিং, এটাও তো গুণ। ওটা প্লিজিং, এটা গুণ। এই যে এটা গুণ লিখছি যে গুণ। আর লার্নিং ইজ চার্মিং, লার্নিং ইজ না, লার্নিং ইজ আর্নিং, লার্নিং ইজ আর্নিং, আরটা কি? এডুকেশন ইজ লার্নিং, উপার্জন করা, কাজ, এটা কাজ। কাজ। তো এটা বুঝলে হবে। এইবার বন্ধুরা খেয়াল করেন, আপনাদেরকে সহজে টিপস দিই, যখন আপনি এটা দেখবেন যে কাজ বোঝাচ্ছে চোখ বুঝে জেরান্ড, গুণ বোঝাচ্ছে চোখ বুঝে পার্টিসিপল, ওকে? আর আশা করি যেটা ভুল হবে না। আবার বলি, যখন কমপ্লিমেন্টের ক্ষেত্রে কাজ বোঝাবে তখন চোখ বুঝে কি হবে? জেরান্ড। কারণ কাজ মানে সেটা নাউনের কাজ করে, কাজ মানে সেটা নাউনের কাজ করে। আর যে গুণ বোঝাবে, গুণ মানে অ্যাডজেক্টিভ, তাহলে গুণ বোঝালে পার্টিসিপল। আমরা যদি পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ কাজ করে, গুণ বোঝালে পার্টিসিপল, কাজ বোঝালে জেরান্ড। মনে থাকবে? তাই তো হয় বন্ধুরা। খেয়াল করেন, মাই হবি ইজ গার্ডেনিং, এই দেখেন এটা কাজ, কাজ বোঝালে তাহলে এটা এই গার্ডেনটা কি হবে? জিরান্ড। জেরান্ড। কি হবে? জেরান্ড। এডুকেশন ইজ লার্নিং, কাজ, তাহলে কি হবে? জিরান্ড। গুড, জিরান্ড হবে। এই তো আমার ভাই বোনদেরকে নিয়ে পারবো পরবর্তী মাথা অতিক্রম করতে। লার্নিং ইজ আর্নিং, কাজ, কাজ বোঝাচ্ছে জিরান্ড। প্লেইং ইজ প্লিজিং, সুখকর, গুণকর, গুণ বোঝাচ্ছে পার্টিসিপল। দেখছেন? আর কি আটকা, এরকম পারলে হবে। দ্য সিনারি অফ কক্সেস ইজ চার্মিং, গুণ বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে পার্টিসিপল। বুঝেছেন? তার মানে এখানে দুই ধরনের জিনিস থাকবে, কাজ এবং গুণ। যে কাজ বোঝায় তাহলে সেটা হবে জেরান্ড, আর গুণ বোঝালে অ্যাডজেক্টিভ হয় সেটা হচ্ছে পার্টিসিপল। হ্যাঁ, এই যে তাই তো হয়। তাহলে বলুন দেখেন তো এইটা কি হবে? এটা কি হবে? আমি বললাম ওয়ার্কিং, WRKING, দেখে কে কে পারেন? ওয়ার্কিং ইজ এনজয়িং, ENJOYING, ওয়ার্কিং ইজ এনজয়িং, কাজটা হচ্ছে উপভোগ্য। এখানে এনজয়িং কিন্তু উপভোগ্য, কাজটা হচ্ছে উপভোগ্য, তাহলে কি হবে? পার্টিসিপল হবে। কারণ এই উপভোগ্য মানেই তো গুণ, আর গুণ মানে সেটা হচ্ছে পার্টিসিপল। এবার তাই তো হয়। এটা দেখেন তো কি হবে? এডুকেশন ইজ এনলাইটেনিং,
Education is enlightening. LIGHTENN. Education is enlightening. এই enlightening মানে কি? Participle. আলোকিত হওয়া। Participle. আলোকিত। Participle. Education is শিক্ষাটা হচ্ছে আলোকিত। তাহলে এই যে আলোকিত জিরান হওয়া second এটা কি কাজ না গুণ? গুণ। আলোকিত একটা গুণ। এটা মানে আলোকিত মানুষ, আলোকিত মানুষ। তার মানে এই এনলাইটেন হওয়া, আলোকিত হওয়া এটা কিন্তু একটা গুণ। আমি আলোকিত, আপনি আলোকিত, এটা একটা গুণ। তো যেহেতু গুণ, এটা কি হবে ভাই বলেন তো? পার্টিসিপল। খেয়াল করেছেন? এটা কিন্তু কনফিউশনে ফেলে দেয়। এবং এখন থেকে আপনাদেরকে আর ইনশাআল্লাহ কনফিউশন ফেলতে না, আমাদেরকে আর ইনশাআল্লাহ কনফিউশন ফেলতে হবে না। তাহলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে কাজ, একটা গুণ। তখন কাজ বুঝাবে জেরান্ড, আর গুণ বুঝালে পার্টিসিপল। মনে থাকবে? তাহলে এতক্ষণ আমরা যেটা বুঝলাম যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে কখনো পার্টিসিপল, কখনো জেরান্ড, অথচ সবগুলো কিন্তু সিঙ্গেলই আছে। আমরা জানি সিঙ্গেল হতে জেরান্ড হওয়ার কথা, সবচেয়ে সিঙ্গেল কি জেরান্ড না, সব সিঙ্গেল পার্টিসিপল না। সেটা কিরকম? যেটা কাজ বোঝাবে জেরান্ড, আর গুণ বোঝালে পার্টিসিপল। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলবেন। হচ্ছে যে নাহিদ, নাহিদ আমাকে শুনতে পাচ্ছেন? নাহিদ, মামুন আমাকে শুনতে পাচ্ছেন? মামুন, মামুন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মামুন একটু বলেন তো যে আমাদের কমপ্লিমেন্টের ক্ষেত্রে কোনটা কি হবে, কিভাবে ধরবো? এরপর আমি ব্যতিক্রম চলে যাবো। একদম সহজেই স্যার বুঝবো যে কাজ যদি বুঝতে পারি তাহলে সেটা জিরান্ড, আর গুণ বুঝলেই পার্টিসিপল। থ্যাংক ইউ, আমার সব করে চলে গেল। আচ্ছা, এই জিনিসটা, এই কমপ্লিমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা বুঝতে করে বাকি আছে কিনা একটু বলুন তো ভাই। না বুঝলে বলুন, আর বুঝলে বুঝছি স্যার। না স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি, আর কোনো সমস্যা নেই। একদম এক্স্যাক্টলি আমরা বুঝবো। তাহলে ভাই আমি এরপরে ব্যতিক্রম দেখাবো। একটু আগে তাহলে আমরা দেখলাম এই 5 জায়গায় আমাদের জেরান্ড পার্সেল থাকবে, এর বাইরে পৃথিবীতে কোনো জেরান্ড পার্সেল অস্তিত্ব নাই পৃথিবীতে। তাহলে কি আমাদের আটকে হবে? ইনশাআল্লাহ আটকে হবে না। তাহলে 5টা জায়গা, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে, পসেসরের পরে এবং কমপ্লিমেন্ট। ওকে, 5টা জায়গায়। এবং 5টা জায়গায় কিন্তু আমরা পার্টিসিপল পাচ্ছি, জেরান্ড পাচ্ছি। আপনি পরীক্ষায় যত প্রশ্ন আসবে এই 5টা জায়গা থাকবে, এর বাইরে থাকবে না। একটা ব্যতিক্রম সেটা আমি এখন দেখাবো, সেটা এখন দেখাবো। ওকে, তাহলে এই 5টা জায়গা একটু বুঝছি কিনা একটু বলেন তো সবাই। এই 5টা জায়গা মনে আছে কিনা? যতটুকু এতক্ষণ যা বুঝলাম বলেন দেখি। আলহামদুলিল্লাহ স্যার, বুঝে বুঝতে গেছি। পারছি। থ্যাংক ইউ। এই তো এরকম থাকলে একদম পোলাইট আপনার লেগে থাকবে। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। তো এই যে ভিতরে যখন রিল্যাক্স ফিল হবে, কারণ কি সকল সফলতা একটা নিয়তের উপর নির্ভর করে। আবার সকল সফলতা নিয়তের উপর নির্ভর করে। আপনি রিল্যাক্স ফিল করবেন, হ্যাঁ একটা জিনিস বুঝতে পারছি, শিখছি, দেখবেন আল্লাহ পাক আপনার ভিতরে একটা মঙ্গলজনক দিয়েছে। কিন্তু যদি হুটপাট করি খায় রে কি হলো কি হলো, তাহলে কিন্তু হয় না। এই জন্য আপনার রিল্যাক্স লেগে থাকবেন। আমি আপনার সাথে লেগে আছি, আপনার সাথে লেগে আছি, একদম রিল্যাক্স আপনি লেগে থাকবেন। দেখেন আমার ভিতরে কোনো তাড়াহুড়ো এক্সাইটেড দেখছেন না, পোলাইটলি আপনার সাথে লেগে আছে। ঠিক এরকম আপনি লেগে থাকবেন। এবার মনে খেয়াল করেন, এখন আমরা শিখবো ব্যতিক্রম। তাহলে কিরকম একটু খেয়াল করুন। এটা শিখলে আমাদের শেষ, এটা শিখলে আমাদের শেষ। কাজে আমরা শিখবো, শিখার মতো শিখা। স্যার একটা কথা ছিল স্যার, কমপ্লিমেন্ট চেনার জন্য যদি স্পেসিফিক কোনো নিয়ম থাকে, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায় আসলে কমপ্লিমেন্ট কি না। কমপ্লিমেন্ট চিনবেন একটাই জায়গায় থাকবে। এইটা হলো বি ভার্ব থাকবে। যদি দুইটা সমান, তো সমান করতে গেলে বি ভার্ব থাকবে। ওয়ার্কিং ইজ লার্নিং, এডুকেশন ইজ আর্নিং, এ দেখেন বি ভার্ব আছে। একটা থিওরি মনে রাখবেন। মাই হবি ইজ গার্ডেনিং, এডুকেশন ইজ এনলাইটেনিং। তার আগে বড় কিছু থাকতে পারে, তার আগে বড় কিছু থাকতে পারে। ধরেন বলো হি টোল্ড মি দ্যাট এডুকেশন ইজ লার্নিং। সে আমাকে বলেছিল যে এডুকেশন ইজ লার্নিং। এই যে আগে আছে টোল্ড মি দ্যাট, বড় বাক্য, এটা আমরা ধরবো না। আমরা ধরবো ওই মূল অংশটা। এরা দুইটা সমান যেহেতু করতে হয়, ওই বিভাগ দ্বারাই করা থাকে। এটা হচ্ছে বিভাগ থাকলে ওটা বুঝবেন, ওটা সামঞ্জস্য বোঝাচ্ছে। ব্যাস, এই জিনিসটা মনে রাখবেন। বিভাগ থাকলে বুঝবেন সামঞ্জস্য বোঝাচ্ছে, তখন এটা বুঝবেন এটা কমপ্লিমেন্ট। ওকে, বুঝতে পারছেন? লিংকিং ওয়ার্ড থাকলো তো না স্যার? লিংকিং ওয়ার্ড থাকলো, বলেন না? লিংকিং ওয়ার্ড থাকলো। হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ড, ওটা লিঙ্কিং ওয়ার্ড। বিভাগ মতন লিঙ্কিং ওয়ার্ডের কাজ করছে। বুঝেছেন ভাই? এটা কি বুঝতে পারছেন? গুড। এইবার খেয়াল করুন, এখানে একটা সেন্টেন্স থাকলো রিডিং, বা এখানে এরকম বললাম ইটিং রাইস, আই হ্যাভ কাম হিয়ার। ভালো করে খেয়াল রাখেন, ব্যতিক্রম কিন্তু। ইটিং কাম কমা দাও না, কমা আমি দিলাম না। ইটিং রাইস আই হ্যাভ কাম হিয়ার, এই যে ইটিং। এবার বন্ধুরা খেয়াল করুন যে দুইটা কাজের মধ্যে, ভালো করে খেয়াল রাখুন, দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটে ওই কাজটা আইএনজি থাকে। এখানে দুইটা কাজ, ইটিং রাইস, ভাত খেয়ে আমি এখানে এসেছি, তার মানে একটা হচ্ছে ভাত খাওয়া একটা কাজ, আর আমার আসার একটা কাজ।
তাহলে আমি ভাত খেয়ে এখানে এসেছি, যে কাজের আগে ঘটে ওটাকে আইএনজি দেওয়া থাকে। তাহলে এখানে ইটিং রাইস, ভাত খেয়ে আমি এখানে এসেছি, কেমন? এবং দেখবেন যে এটার থেকে এটা আমরা মনে রাখতে হবে, আগে যেটা ঘটে সেটা আইএনজি থাকবে, আর এটা যেটা মনে রাখতে হবে আমাদের আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে, আবার বলি আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে, দেখেন এখানে ইটিং রাইস হ্যাভ কাম, মূল বাক্যটা কিন্তু এটা আই হ্যাভ কাম, এটা হচ্ছে মূল বাক্য, এটা কিন্তু মূল বাক্য। আর ইটিং রাইস হচ্ছে অতিরিক্ত। আপনি এটা না দেন, বাক্য এখানে ক্ষতি আছে, আই হ্যাভ কাম, এটা কিন্তু একটা সার্থক বাক্য হয়ে গেছে, এটা না দেন সার্থক বাক্য, তার মানে এটা কিন্তু অতিরিক্ত অংশ। এখন বন্ধুরা খেয়াল করেন, ধরে একটা সেন্টেন্স লিখলাম যে হি told me a story, he told me a story, told me a story, এখানে বললাম যে writing a letter, দেখেন he told me a story writing a letter, সে আমাকে একটা গল্প বলেছিল writing a letter, চিঠি লিখে। মানে এখানে দুইটা কাজ, রাইটিং একটা আর টোল্ড একটা, তাহলে সে চিঠি লিখে এটা গল্প বলেছিল। মোট কথা মনে রাখবো যে হি টোল্ড মি স্টোরি, এটা কিন্তু সঠিক একটা বাক্য, আর রাইটিং এটা কিন্তু আপনি এটা না দেন বাক্যের কোনো ক্ষতি হচ্ছে না, হি টোল্ড মি স্টোরি বাক্য হয়ে গেছে। ওকে, আগে যেরকম ছিল যে হি টোল্ড মি রাইটিং লেটার, এরকম ছিল হি, আমরা দেখেছি যে রাইটিং লেটার ইজ গুড, আগে কিরকম ছিল রাইটিং লেটার ইজ গুড। ওকে, তাহলে দেখেন এই রাইটিং লেটার সাবজেক্ট হিসেবে আসছে, এটা নিয়ে কিন্তু বাক্য, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি হি টোল্ড মি স্টোরি রাইটিং লেটার, সে আমাকে গল্প বলেছিল চিঠি লিখে, এইটা হচ্ছে একটা আমাদের একটা বাক্য, আর এটা হচ্ছে অতিরিক্ত অংশ। এবার বন্ধুরা খেয়াল করুন, আইএনজি যদি কোনো অতিরিক্ত অংশ হিসেবে থাকে, আবার বলে আইএনজি যদি অতিরিক্ত অংশ হিসেবে থাকে, ওই আইএনজিটা হবে চোখ বুঝে পার্টিসিপল, এটা পার্টিসিপল নির্ধারিত জায়গা। ওকে, এখানে কোনো ভাগাভাগি নাই, মানে আমরা এতক্ষণ দেখেছি যে 5টা জায়গা দেখেছি, আবার বলেন স্যার একটু। 5টা জায়গা দেখেছি, সেখানে আমাদের স্ট্যান্ডার্ড হয়েছে, আমাদের পার্টিসিপল হয়েছে, কিন্তু এই যে একটা জায়গা যেটা বললাম যে বাক্যের আবার বললে ভালো হয় একটু। অতিরিক্ত, হ্যাঁ বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে যদি আইএনজি থাকে, ওই আইএনজি হবে আমাদের পার্টিসিপল। ওকে, এখন পর্যন্ত এই যে ইটিং রাইস, এটা কি অতিরিক্ত অংশ, কাজে এটা আমাদের কি হচ্ছে পার্টিসিপল হচ্ছে। কিন্তু আপনি একটু দেখেন রাইস ইজ ইটিং, ভাতি কোনো খায় না, তাহলে তো এটা যেহেতু কাজ করে না, তাহলে তো এটা তো জেরান্ড হওয়ার কথা, তাই না, জেরান্ড হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে আমরা ওটা ধরবো না, এক্ষেত্রে আমরা ধরবো যে যখন আইএনজি বাক্যের অতিরিক্ত অংশ থাকবে, তখন ওটা আমাদের কাজ করুক বা না করুক, ওটা আমাদের যাচাই করা দেখার দরকার নেই। কাজ করুক বা না করুক, বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে আইন থাকলে ওই আইনটা হবে আমাদের পার্টিসিপল। ওকে, পাল্টে হয়, তাহলে খেয়াল করেন তো, হি টোল্ড মি স্টোরি রাইটিং লেটার, তাহলে এই রাইটিংটা কি হচ্ছে বলেন? নিশ্চিতভাবে পার্টিসিপল হবে। কেন পার্টিসিপল বলেন? কেন পার্টিসিপল? এটা অতিরিক্ত অংশ, বাক্যের অতিরিক্ত অংশে ভাবের সাথে আইন যুক্ত আছে। কাজে আমরা একটু লিখে ফেলি, সবাই ঝটপট করে লিখে ফেলি। এটা হচ্ছে, এখন আমরা এতক্ষণ দেখেছি 5টা জায়গায় থাকতে পারে, র্যান্ডম থাকতে পার্টিসিপল থাকতে পারে। এখন আমরা দেখবো যে আমাদের পার্টিসিপের জন্য নির্ধারিত জায়গা, মানে এখানে কোনো ভাগাভাগি নাই, অর্থপূর্ণ হোক বা না হোক এটা আমাদের যাচাই করার দরকার নাই, কোনো ভাগাভাগি এখানে দিবে না, এখানে নির্ধারিত জায়গা হচ্ছে পার্টিসিপলের জন্য। তাহলে আমরা একটু লিখে নিই, উপরে লিখে নিই পার্টিসিপলের জন্য নির্ধারিত জায়গা, লিখে নেন পার্টিসিপলের জন্য, পার্টিসিপল এর জন্য নির্ধারিত জায়গা। ওকে, সবাই লিখে নেন পার্টিসিপলের জন্য নির্ধারিত জায়গা। কিরকম? সবাই মাইক্রোফোন বন্ধ রাখি, মাইক্রোফোন বন্ধ রাখি, নাহলে শোনা যাবে না, সবাই মাইক্রোফোন বন্ধ রাখি। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করুন, পার্টিসিপল নির্ধারিত জায়গাটা কি? ভি আইএনজি লিখে নেন, ভি আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে, আবার বলি ভি আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে, তাহলে সেই ভি আইএনজি হবে পার্টিসিপল। ওকে, কি লিখলাম বন্ধুরা একটু দেখে নেন, ভি আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে, তাহলে সেই ভি আইএনজি হবে পার্টিসিপল। খেয়াল করেছেন? সবাই দ্রুত লিখে নিন। আবার বলি ভি আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ থাকে,
তাহলে সেই ভিআইএনজি হবে পার্টিসিপল। সবাই একটু লিখে নিন। ওকে, মামুন আমাকে শুনতে পাচ্ছেন? মামুন স্যার শুনতে পাচ্ছি। কি লিখছেন স্যার বাক্য? শুনতে পাচ্ছি। কি লিখছেন বাক্যটা? ভিআইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে তাহলে ওই ভিআইএনজি হবে পার্টিসিপল। গুড, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের পার্টিসিপের জন্য নির্ধারিত জায়গা, এখানে কোনো ভাগাভাগি হবে না। এখানে আমাদের যাচাই করা দরকার নাই যে অর্থপূর্ণ হচ্ছে কি হচ্ছে না, যাচাই করা দরকার নাই। তাই তো হয় বন্ধুরা, তাহলে এই পরীক্ষা এটা আসছে। আচ্ছা, আমার এক ভাই একটা প্রশ্ন করছিলেন, বলেন তো, আমার এক ভাই একটা প্রশ্ন করছিলেন, দেখি বলেন তো কি প্রশ্ন করেছিলেন? একটা বাক্য বলেছিলেন। হ্যাঁ স্যার, আমি মেহেদি হাসান। নাম কি জানো? আপনার নাম কি জানো? মেহেদি হাসান। মেহেদি, গুড। মেহেদি একটু বলেন তো সেই বাক্যটা কি ছিল ভাই? রিডিং এ হর্স হি Good. ওয়েন্ট টু এ ডিস্টেন্ট রাইডিং, রিডিং না, রাইডিং, রাইডিং মানে চড়া। রাইডিং এ হর্স, রাইডিং এ হর্স, এই তো আর ইজ হর্স। হ্যাঁ বলেন। হি ওয়েন্ট টু এ হি ওয়েন্ট ডিস্টেন্ট প্লেস। টু এ কি প্লেস? ডিস্টেন্ট প্লেস। ডিস্ট্যান্ট প্লেস মানে ঘোড়ায় চড়ে সে অনেক জায়গায় গিয়েছিল। ডিস্ট্যান্ট প্লেস। প্লেস। এবার খেয়াল করেন, রাইডিং ইজ, হ্যাঁ হ্যাঁ, এই যে রাইডিংটা কি হবে খেয়াল করেছেন? রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু ডিস্টেন্স প্লেস। আপনাই বলেন তো দেখি এটা কি বলবো তাহলে? এটা কি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে আছে কিনা দেখেন তো একটু। পার্টিসিপল স্যার, পার্টিসিপল। পার্টিসিপল স্যার। স্যার এটা পার্টিসিপল। খেয়াল করেছেন? দেখেন। হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই জন্য বলেছিলাম যে নিখুঁত শিখবো। দেখেন, হি ওয়েন্ট টু ডিস্টেন্স প্লেস, এটা কি একটা বাক্য। আর রাইডিং এ হর্স, এটা কি অতিরিক্ত অংশ না? খেয়াল করেছেন? তাহলে কেন এটা? মেহেদি একটু বলেন, মেহেদি একটু ব্যাখ্যা দেন কেন এটা আমরা প্লাস পার্টিসিপল বলবো, কেন? স্যার ওই যে ব্যাখ্যাটা স্যার, ভার প্লাস আইএনজি যদি বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে থাকে তাহলে সেই ভার প্লাস আইএনজি হবে পার্টিসিপল। খেয়াল করেছেন? কিন্তু এখানে তো এই যে আর্টিকেল আছে, দেখেন এই যে আর্টিকেল থাকলে তো আমাদের ধরার কথা ছিল জেরান্ড, কিন্তু সেটা ছিল ওই ক্ষেত্রে, সেটা তার বাক্যের অতিরিক্ত অংশ ছিল না। জি স্যার, বুঝতে পারছি স্যার। গুড, এই তো আমার ভাই বোনদেরকে নিয়ে পারবো, এরকম বুঝলেই হবে। এটা কিন্তু আমাদের নির্ধারিত জায়গা। ওকে, তাহলে যদি আমি মুখে একটু বলি, আপনারা খেয়াল করেন তো, যদি বলি যে টেলিং লাই হি গট পানিশমেন্ট। আবার একটু বলি, খুব মজা লাগবে এবার। টেলিং লাই হি গট পানিশমেন্ট। দেখেন তো এটা কি বলবেন? টেলিং লাই, আরেকটা বললাম, এটা বললাম টেলিং এ লাই হি, আশা করি এটা সবাই আমরা বুঝতে পারবো। গট পানিশমেন্ট, PUNISH, পানিশমেন্ট দুইটা। টেলিং লাই হি গট পানিশমেন্ট, টেলিং এ লাই হি গট পানিশমেন্ট, এই দুইটা কি হবে আমাকে একটু বলুন। পার্টিসিপল স্যার। গুড, থ্যাংক ইউ। আমার সব করে চলে গেল। এটা ব্যাখ্যা দেন তো ভাই, কেন পার্টিসিপল বলবো? স্যার এখানে বাক্যের অতিরিক্ত অংশ। গুড, বাক্যের অতিরিক্ত অংশ। কিন্তু যদি এইভাবে এটা বলি, যে হি ওয়ান্টেড টেলিং লাই, আমরা যদি বলি হি ওয়ান্টেড টেলিং এ লাই, এইবার বলেন এই টেলিংটা কি হবে? স্যার ধরে জিরান। এটা কি হবে? জিরান স্যার। জেরান্ড। আর এটাও কি হবে? জিরান। কেন এটা জেরান্ড? এটা স্যার হচ্ছে যে আর্টিকেলের জন্য, আর আগেরটা আর্টিকেল সেজের চোখ দিয়ে জেরান্ড, আর এটা জেরান্ড কে বলবো কেন? এটা অর্থপূর্ণ হয় না তাই। অর্থপূর্ণ না। গুড, এই তো, আর কি ঠেকা, এরকম হলেই হবে। আর এইখানে এই টেলিং এর দোষ, এইখানে এই টেলিংটা বললাম পার্টিসিপল, এটা বললাম পার্টিসিপল। কেন? কেন? এটা বাক্যের অতিরিক্ত অংশ। গুড, এই তো। আপনারা নিশ্চিত থাকেন যে আজকের ক্লাস থেকে আপনি যে কোনো পরীক্ষায় 2-3 মার্কস পাবেন, যে কোনো পরীক্ষা, এটা নিশ্চিত থাকেন। হয়তো আপনার জীবনে যদি আপনি BCS সহ যদি 5টা পরীক্ষা এবছর দেন, তার মধ্যে যে কোনো পরীক্ষা আপনি পেরে যাবেন। আর এই আরেকটা কথা আপনাদের বলি, যে আপনাদের টার্গেট থাকবে, যদি কেউ এরকম বলে আমি ক্যাডার হবো, সারা দিন ভরে মাথা কুটে মরে, সে কিন্তু হতে পারবে না। টার্গেট কি? টপিকস বোঝা। আমি আপনাদের লিখে দিতে পারি, আমি যে 71 টপিকস আপনাদের বলবো, আর গ্রামারের মধ্যে যে আমি টপিকসগুলো বলবো, আপনার টার্গেট থাকবে এই টপিকস আমি বুঝি কিনা। প্রতিদিন সকালে চিন্তা করো, হ্যাঁ জেরান পড়ছিলাম বলছি, পড়া তুমি বুঝি। এই টপিকস যখন আপনি বুঝতে পারেন, আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। কথাটা বুঝতে পারছেন? স্যার কমপ্লিমেন্টে একটু ঝামেলা হচ্ছে। কমপ্লিমেন্টে গুণ আর কাজটা একটু কেমন জানি গুলাই ফেলতেছে। গুণ হচ্ছে যেটা আমরা বলবো যে এডুকেশন ইজ লার্নিং, জ্ঞান অর্জন করা, শিক্ষাটা হচ্ছে কাজ। আর লাইক ওয়ার্কিং ইজ মাই হবি ইজ গার্ডেনিং তো কাজ। কিন্তু যদি বলি যে ওয়ার্কিং ইজ
প্লিজিং, সুখকর, তাহলে যে গুণ। দ্য প্লেইং ইজ এনজয়িং ইজ এ গুণ, হ্যাঁ, উপভোগ্য। গুণ মানে তো আবার ধরতে পারি আমরা যে অ্যাডজেক্টিভ গুলো, গুণ মানে তো অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ গুলো ধরতে পারি। হ্যাঁ, গুণ মানে তো অ্যাডজেক্টিভ। ও আর একটা কথা বলি, অপশনে যদি আপনাদের যেটা পার্টিসিপল না থাকে, এটা কিন্তু গুণ মানে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হওয়ার কারণে কিন্তু সেটা আমাদের পার্টিসিপল। এখন আমাদের কারেক্ট, অ্যাডজেক্টিভও কারেক্ট। যদি অপশন আমাদের পার্টিসিপল না থাকে সেক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ অ্যান্সার করতে হবে। যদি আমাদের ছিল স্যার, হ্যাঁ, কারণ অ্যাডজেক্টিভ হয়েই তো সেটা পার্টিসিপল হচ্ছে। অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটা থাকলে কোনটা কারেক্ট? দুইটা থাকলে পার্টিসিপল, দুইটা থাকলে পার্টিসিপল। আর যদি আমাদের অ্যাডজেক্টিভ আছে পার্টিসিপল না, সেক্ষেত্রে আধুনিক গ্রামারে পার্টিসিপলে ধরে, হ্যাঁ পার্টিসিপল ধরবে। এটা আপনাদের পার্টিসিপল ধরবে। অ্যাডজেক্টিভ থেকে পার্টিসিপলের জন্ম, তাই না? পার্টিসিপল ওই অ্যাডজেক্টিভ হয়েই তো সেটা পার্টিসিপল হয়, এই জন্য এখানে হাইলাইট করা হয় পার্টিসিপলকে, আর পার্টিসিপল না থাকলে অ্যাডজেক্টিভ। ওকে স্যার একটা প্রশ্ন ছিল আমার স্যার, রাইডিং এ হর্স ইজ মাই প্যাশনেট হবি, এখানে এটা খেয়াল করুন, রাইডিং এ হর্স, হ্যাঁ এটা খেয়াল করুন তো এটা কি হচ্ছে। কখন কিভাবে বুঝবো যে ভার্ব প্লাস আইএনজি অতিরিক্ত, বা কখন মানে এই জিনিসটা আমার কনফিউশন হচ্ছে স্যার। আচ্ছা এটা হলো যে দেখেন তো ওইটা বাদ দিয়ে কোন সাবজেক্ট ভার্ব আছে কিনা। দেখেন রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু, দেখেন এখানে হি হলো সাবজেক্ট, এই যে ভার্ব হলো এটা, তার মানে এটা কিন্তু সার্থক বাক্য, এটা কিন্তু কোনো বাক্যের অংশ না, অতিরিক্ত। কিন্তু যদি বলি এটা রাইডিং এ হর্স ইজ প্যাশনেট হবি, হ্যাঁ ইজ এ হবি, ধরেন এটা ইজ এ হবি, ইজ এ হবি, ভার্ব আর এইগুলো সাবজেক্ট। তো এইটা বাদ দিয়ে আমাদের সেন্টেন্স পাচ্ছি, এটা তো সেন্টেন্স আলাদা না, এটা হয় জিরান্ড। হ্যাঁ এটা কিন্তু জিরান্ড স্যার, এটা জিরান্ড। দেখেন এটা কিন্তু আমাদের বাক্যের অংশ, এটা কিন্তু আলাদা না, কিন্তু বাক্যের অংশ, এটা কিন্তু বাক্যের অংশ। কেন বুঝবো? কিন্তু এটা কিন্তু বাক্যের অংশ না, কারণ এটা তো আমরা সাবজেক্ট না কিছু না, সাবজেক্ট তো আছেই, ভাব তো আছেই। কিন্তু দেখেন এইটা বাদে কোনো সাবজেক্ট আছে না, এটাই নিজেই সাবজেক্ট, তার মানে এটা বাক্যের অংশ। এটা কিন্তু বাক্যের অংশ না, এটা কিন্তু অতিরিক্ত অংশ। ওকে বুঝা গেছে? তার মানে দেখবো যে ওই অংশ ছাড়া বাক্যে সাবজেক্ট ভার্ব আছে কিনা। যদি অংশ ছাড়া বাক্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, তাহলে ওটা অতিরিক্ত হিসেবে কাজ করবে। আর ওইটাই যদি সাবজেক্ট হয় তাহলে সেটা বাক্যের অংশ। হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। গুড গুড, থ্যাংক ইউ রেস। দেখেন রাইডিং, তাহলে এইটা কি হবে? যে রাইডিং এ হর্স, তাহলে এই যে এই থাকার কারণে এটা কি হবে? আর্টিকেলটার কারণে কি হবে? জিরান হবে। বুঝা গেছে না? জিরান হবে। কিন্তু এখানে দেখেন রাইডিং এ হর্স, সেই রাইডিং এ হর্সই তো এখানে আমরা বললাম পার্টিসিপল। কেন? কারণ এটা বাক্যের অতিরিক্ত অংশ, আর বাক্যের অতিরিক্ত অংশ হিসেবে আইনজি থাকলে চোখ বুঝে সেটা পার্টিসিপল, এটা হচ্ছে পার্টিসিপল নির্ধারিত জায়গা। ওকে, এবার খেয়াল করেন, ঠিক একই রকম না আমাদের ওই জেরান্ডের একটা নির্ধারিত জায়গা আছে, সেটা জানতে হবে কি হবে না? অবশ্যই এটা জানতে হবে স্যার, অবশ্যই জানতে হবে। সেটা কিরকম? ধরেন কি লিখলাম, the reading of newspaper helps us দেখেন the reading of newspaper helps us, সংবাদপত্র পড়াটা আমাদের খুব উপকার করে। এখানে দেখেন the reading, এর বললাম the dancing of Shelley is attractive, হ্যাঁ শেলির নৃত্যটা খুব মনোমুগ্ধকর। এই দেখেন এই যে ডান্সিং, খেয়াল করেছেন তো? এই রিডিংটা কি হবে? রিডিং অফ নিউজপেপার ইজ হেল্পস আস, কি এই রিডিংটা কি হবে খেয়াল করেছেন? এবার খেয়াল করে স্ট্রাকচার দেখুন তো, এই যে দা এবং অপের মাঝখানে যদি আইনি থাকে, আবার বলি দেখেন এখানে দা আছে এবং অপ আছে, আবার বলি দা এবং অপের মাঝখানে যদি আইনি থাকে, ওই আইনিটা হবে চোখ বুঝে জিরান্ড, একে বলে ভার্বাল নাউন। তাহলে আমরা একটু খেয়াল রাখবো কি কি বুঝলাম? দা এবং অপের মাঝখানে আইনজি থাকলে ওই আইনজিটা হবে জেরান্ড, এটা হচ্ছে জেরান্ডের জন্য নির্ধারিত জায়গা। ওকে, তাহলে এখানে খেয়াল করুন, দ্য রিডিং অফ নিউজপেপার, দা আছে এবং অপ আছে, এর মাঝখানে কিন্তু আইনজি, তাহলে এটা কি হবে? জেরান্ড। দ্য ড্যান্সিং অফ শিলি, এখানে দা আছে এবং অপ আছে, এই যে এখানে আইনজি, এটা হচ্ছে জেরান্ডের জন্য নির্ধারিত জায়গা। আগে যেরকম পার্টিসিপের জন্য নির্ধারিত জায়গা ছিল না, আর এটা হচ্ছে আমাদের জেরান্ডের জন্য নির্ধারিত জায়গা। ওকে, তাহলে আমরা একটু লিখে নিই, সবাই লিখে নিই, জেরান্ডের জন্য নির্ধারিত জায়গা। সবাই লিখে নেন জেরান্ডের জন্য নির্ধারিত জায়গা। সবাই লেখেন দা এবং অফ এর মাঝে
ভি আইএনজি থাকলে সবাই লিখলেন দা এবং অপের মাঝে আইএনজি ভি আইএনজি থাকলে সবাই লিখলেন দা এবং অপের মাঝে ভি আইএনজি থাকলে সেই ভি আইএনজিটাই হবে জেনারেল। একে বলে ভার্বাল নাউন, এটা লেখা দরকার নাই, একে বলে ভার্বাল, এটা মনে রাখবো, লিখে নিতে পারেন। একে বলা হয় ভার্বাল নাউন, একে বলা হয় ভার্বাল নাউন। ওকে, এটা আমাদের জানাটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যে দা এবং অপর মাঝখানে যে আইন থাকে ওই আইনটা হবে আমাদের জেন্ট। ওকে, তাহলে কি লিখেছে আমাকে চিত্রা একটু বলুন তো, কি লিখেছে চিত্রা? স্যার ডি ও অফ এর মাঝে যদি আইএনজি থাকে তাহলে সেটা হবে জিরান্ট। গুড, আশা করি বুঝতে পারছি। তাই তো হয় বন্ধুরা, তাহলে বলেন তো এখানে দা টেলিং অফ লাই, দ্য টেলিং অফ লাই ইজ নট গুড। খেয়াল করেন, দ্য টেলিং অফ লাই ইজ নট গুড, এই টেলিংটাতে কি হচ্ছে বলেন চিত্রা? দ্য টেলিং অফ লাই ইজ নট গুড, স্যার জিরান্ট। জেরান্ট। চিত্রা একটু ব্যাখ্যা দেন তো কেন জেরান্ট? স্যার ডি আর অফ এর মাঝে আছে। গুড, আশা করি বুঝতে পেরেছি। কেমন যেরকম বলা হয় যে দা, এরকম বলা হয় দা কামিং অফ রহিম ইজ ইম্পর্টেন্ট। দেখেন, দ্য কামিং অফ রহিম ইজ ইম্পর্টেন্ট, এই কামিংটা তাহলে কি হচ্ছে সবাই বলেন তো কি হচ্ছে? দ্য কামিং অফ জিরান্ট। জেরান্ট। কেন জেরান্ট? জিরান হবে। কেন জেরান্ট হচ্ছে? দা এবং অফের মাঝখানে। থ্যাংক ইউ, এরকম থাকলে হবে। তাহলে এতক্ষণ আমরা দেখেছি 5টা জায়গা আমরা দেখেছি যেখানে জেরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে, আর 2টা দেখেছি নির্ধারিত। সেটা হলো কি ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আমাদের পার্টিসিপলের জন্য নির্ধারিত, সেটা হচ্ছে আইএনজি যদি থাকে, আর জেরান্টের জন্য নির্ধারিত সেটা হচ্ছে যে দা এবং অপের মাঝখানে আইএনজি থাকে। ওকে, এর বাইরে কোনো অস্তিত্ব নাই, এর বাইরে কোনো অস্তিত্ব নেই, ভিতর থেকেই প্রশ্ন আসবে। আরেকজন বলুন তো কি ছিল? স্যার হি টোল্ড মি স্টিলিং দ্য বুক। সবাই খেয়াল করেন, এখানে আমাদের সলভ হয়ে যাবে, সবাই ধরে ধরে খেয়াল করেন, সলভ হয়ে যাবে। হ্যাঁ, হি টোল্ড মি স্টিলিং স্টিলিং দ্য বুক। হ্যাঁ, স্টিলিং দ্য বুক। এইবার খেয়াল করেন, হি টোল্ড মি স্টিলিং দ্য বুক, এই যে স্টিলিং, এটা বলে কি হচ্ছে? স্যার জিরান্ট। জেরান্ট হচ্ছে। জিরান্ট হচ্ছে কারণ এখানে আর্টিকেল আছে, ডি আছে, এই আর্টিকেল আছে, আর্টিকেল আছে, তাই না? এই যে আর্টিকেল আছে, তাহলে আর্টিকেল থাকলে সেটা কি হবে? জিরান্ট। জিরান্ট হবে স্যার। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কোন দেখেন তো বুঝতে গেলে কনফিউশন আছে কিনা, আর বুঝতে গেলে কনফিউশন আছে কিনা দেখেন তো। নো স্যার। এইবার খেয়াল করুন, হি টোল্ড মি ছিল সাবজেক্ট, টোল হলো ভার্ব, মি হলো অবজেক্ট, পূর্ণাঙ্গ একটা বাক্য। খেয়াল করেছেন, হি টোল পূর্ণাঙ্গ একটা বাক্য। ওকে, পূর্ণাঙ্গ বাক্য। তাহলে এই স্ট্রিং দা বুক, এটা কিন্তু অতিরিক্ত। ওকে, এটা কিন্তু অতিরিক্ত, অতিরিক্ত অংশ এটা। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে অতিরিক্ত অংশ যদি হয় তাহলে এটা একটা কি ধরবে বলেন তো দেখি? পার্টিসিপল। এখন তো এটা পার্টিসিপল। বোঝা গেছে না? পার্টিসিপল। জি স্যার। হ্যাঁ, কাজে এখানে আরেকটা মনে রাখবেন, এখানে যদি কমা দেওয়া থাকে, এটা হয়তো হ্যাঁ, এখানে কমা দেওয়া থাকে তাহলে ধরবেন এটা অতিরিক্ত অংশ, কমা না থাকলে এটা অতিরিক্ত ধরবেন না। ভালো করে খেয়াল রাখেন, ঠিক আছে? যেখানে কমা দেওয়া থাকে তাহলে এটা অতিরিক্ত অংশ, আর কমা দেওয়া না থাকলে এটা অতিরিক্ত অংশ না। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে দা ধরি, দা এটা কি হবে? দা হলে এটা হচ্ছে আমাদের স্টিলিং, দা যদি হয় তাহলে এটা কি হচ্ছে? আর্টিকেল, সেজন্য জেরান্ট। ওকে, আর যদি এখানে কমা দেওয়া থাকে তাহলে ধরবেন যে এটা অতিরিক্ত অংশ। ভালো করে খেয়াল রাখেন, যখন কমা দেওয়া থাকে অতিরিক্ত অংশ তখন এটা হয়ে যাবে অতিরিক্ত অংশ হিসেবে, তখন এটা হয়ে যাবে পার্টিসিপল। ভালো করে খেয়াল রাখবেন পার্থক্যটা, ভালো করে। স্যার আপনি ব্যতিক্রম নিয়মের ভিতরে 1 নম্বর নিয়মে যেটা একটা উদাহরণ দিয়েছেন যে হি টোল্ড মি এ স্টোরি রাইটিং লেটার, এটাতে তো স্যার কমা নেই, কিন্তু এটা তো অতিরিক্ত অংশ হিসেবে আমরা ধরেছি। এখানে অতিরিক্ত অংশ যে এখন আমি বলেছি, যেটা এখন যেটা বলেছি যে ভেঙে দিচ্ছি, এজন্য এটা দিয়েছি, এটা থেকে দুইটাই হয়। বুঝা গেল? দুইটাই থাকলে পার্টিসিপল। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এটা এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। এটা ক্লিয়ার? স্যার তাহলে এটার আনসার কি পার্টিসিপল না জিরান্ট? যদি কমা থাকে, যদি এখানে কমা থাকে তাহলে অতিরিক্ত অংশ, তাহলে পার্টিসিপল।
আর কমা না থাকলে কমা না থাকলে কমা না থাকলে এটা হচ্ছে দা আছে, দা থাকলে এটা, কমা না থাকলে অ্যাজ ইট ইজ, যদি না দা ওইভাবে, কমা না থাকলে ওইভাবে, যদি দা থাকে তাহলে জেরান্ড, আর দা না থাকলে যদি বুক থাকে তাহলে বুক ইজ স্টিলিং, বুক কি শুরু করতে পারে না, বুক কি শুরু করতে না, যদি শুরু করতে না পারে তাহলে এটা জেরান্ড, ওটা যে মিলাইলে যেটা আসে সাইকেলে যেটা আসে। ওকে, তার মনে রাখবেন যদি কমা থাকে তাহলে অতিরিক্ত অংশ, কমা থাকলে, ঠিক আছে। এটা রাখবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। এটা বুঝতে পারছেন কিনা বলেন তো দেখি, কারো বুঝতে পারছেন কিনা? স্যার বলেন তো। এটার সাথে অতিরিক্ত প্রথম एग्जांपलটা একটু গুলিয়ে যাচ্ছে। কোনটা বলেন তো, কোনটা কোন এক্সাম্পলটা? স্যার অতিরিক্ত ব্যতিক্রমের যে প্রথম एग्जांपलটা আর এখন যেটা করছি ওই এক্সাম্পলটা বলেন, ওই যে বলেন ওটা, মানে ওটাতে জাস্ট শিখেছি, এবারে কমা দিয়ে আপনি যাচাই করুন কমা এবার আছে কিনা, এটা দেখতে হবে, ঠিক আছে। স্যার ওটা তো কমা ছিল না, কমা না থাকে তাহলে ওইটা এটা যেটা বলতে এই জন্য আমি এটা দিয়েছি এখন, যে ওটা শেখাইনি তারপর এটা দিয়েছি। কমা যদি না থাকে তাহলে না থাকা অনুসারে বিবেচনা করবেন, কমা না থাকলে। কমা না থাকলে তাহলে আমরা ওটা ওই অতিরিক্ত মানে যে আইনযুক্ত ভাবটা থাকবে সেটা হিসেবে আমরা অ্যানসার করব, ওইটা হিসেবে যে যায় কিনা, মিল আছে কিনা। আর কমা থাকলে কেবল দেখবেন, কমা আমরা কেবল দেখবেন, এটা ভালো করে খেয়াল রাখবেন। আবার আমি বলি, আমার ভাই বোনদের একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা, কমা যদি থাকে তাহলে ধরবেন এটা অতিরিক্ত অংশ, আর কমা না থাকলে ওইভাবে ধরতে হবে, বুঝতে পারছি। আর যদি এখানে খেয়াল করেন, এখানে যদি বড় কোনো বাক্য থাকতো, মি ছাড়া আরো থাকতো, হি টোল্ড মি স্টারডে, যে আরো অংশ থাকতো, বড় থাকতো, তাহলে এখানে কমা থাকার দরকার ছিল না, বড় থাকলে কমা না থাকলে সেটা অতিরিক্ত অংশ, ঠিক আছে। বড় অংশ না থাকে, ছোট অংশ থাকে, হি টোল্ড মি, ছোট অংশ থাকে, সেক্ষেত্রে কমাতে আছে অতিরিক্ত অংশ, কমা থাকলে অতিরিক্ত অংশ, কমা না থাকলে অতিরিক্ত অংশ না। এটা বোঝা গেছে? দেখি একজন একটু স্পষ্ট করে বলেন তো, একজন একটু স্পষ্ট করে বলেন তো নিয়মটা, স্পষ্ট করে বলেন। স্পষ্ট হয় নাই, বলেন মানে ওই জায়গাটা হি টোল্ড মি ছোট অংশ বললাম, কিন্তু আবার হচ্ছে যে সমস্যা রয়ে গেছে স্যার এখন। আবার বলি, আবার ভেঙে দিই, যদি এখানে ধরেন এখানে থাকলে হি টোল্ড মি স্টারডে, বড় অংশ আছে না, ভালো করে খেয়াল রাখেন, বড় অংশ আছে না, হি টোল্ড মি স্টারডে, বড় অংশ যখন আছে তখন এইটা আমাদের অতিরিক্ত অংশ হিসেবে কাজ করবে, হি টোল্ড মি স্টারডে টেলিং এ বুক, এইটা অতিরিক্ত অংশ হিসেবে কাজ করবে। ওকে ওকে, বুঝা গেছে পারছি। আর যদি বড় অংশ না থাকে, সরাসরি এরকম থাকলে হি টোল্ড মি, ঠিক আছে, হি টোল্ড মি বা হি মি নাই থাকতো, হি টোল্ড মি স্টিলিং বুক, তখন এইটা অতিরিক্ত অংশ না, তখন এইটা হচ্ছে অবজেক্ট। আরো পাশাপাশি আপনাদেরকে বলি, আরো স্পষ্ট করে দিই, হি টোল্ড স্টিলিং বুক, হি টোল্ড স্টিলিং বুক। আর একটু স্পষ্ট করে দিই আপনাদের, আরো একটু সহজ করে দিই, হি টোল্ড স্টিলিং, দেখেন হি টোল্ড এটা ভার্ব, আর এই স্টিলিংটা অবজেক্ট, হি টোল্ড স্টিলিং এইটা হচ্ছে অবজেক্ট। কেন অবজেক্ট? ভার্বটা যদি কি বা কাকে দ্বারা বলতে হবে, কে বলেছিল, কি বলেছিল, স্টিলিং বুক, চুরি করা, তাহলে এই যে এটা অবজেক্ট যখন আসে তখন এটা আমাদের অবজেক্ট হিসেবে কাজ করছে, এই টোল্ড ভার্ব অবজেক্ট হিসেবে কাজ করছে, তখন এটা কিন্তু অতিরিক্ত অংশ না, অতিরিক্ত অংশ না। আর অতিরিক্ত অংশ কখন হবে? যখন এখানে দুই তিনটা শব্দ থাকবে, অবজেক্ট থাকবে, হি টোল্ড, এখানে থাকলো মি, তখন এই মিটা কিন্তু অতিরিক্ত অংশ হিসেবে আছে, কোনো অবজেক্ট আছে, কারণ অবজেক্ট থাকার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ, আর যদি অবজেক্ট না থাকে সেটা অতিরিক্ত অংশ না। এরপরে হচ্ছে যে যদি কখনো কমা দেওয়া থাকে, কমা দেওয়া থাকলে ধরতে হবে এটা নিশ্চয়ই অতিরিক্ত অংশ, কমা দেওয়া থাকলে। বুঝাইছে ব্যাপারটা? আবার বলি, যখন আমাদের স্যার এবার বুঝছি স্যার, একটু বলি স্যার। হ্যাঁ বলেন তো, এবার বললে ক্লিয়ার হয়ে যাবে, বললে ক্লিয়ার হয়ে যাবে। বলুন। বাকি যদি স্যার অবজেক্ট থাকে, অবজেক্টের পরে যদি আইএনজি থাকে তাহলে সেটা অতিরিক্ত অংশ হিসেবে গুড গুড, এই তো বুঝতে পারছি, এই তো বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে সেটা একটা বাক্য। হ্যাঁ রাইট। আর যদি অবজেক্ট না থাকে, অবজেক্ট না থাকে তাহলে ওই অংশটা অবজেক্ট হিসেবে কাজ করবে, মানে ওটা বাক্যের অংশ। জি স্যার। গুড, এই তো আশা করি বুঝতে পারছি। এখানে আমরা এমনভাবে শিখবো যে একটা কোশ্চেন আমরা রাখতে পারবো, দিস ইজ দ্য টার্গেট, নট এ সিঙ্গেল কোশ্চেন। আচ্ছা, পরের লাইনটা কি ছিল, পরের বাক্যটা কি ছিল বলেন তো দেখি, পরের বাক্যটা। His writing letter is nice to look at. খেয়াল করেন, his writing letter is nice to look at. his writing letter is nice, তাহলে এই যে এটা দিলে কি হবে, এই রাইটিংটা কি হবে বলেন তো দেখি। Book is reading. কি হবে? স্যার এটা জিরান।
জেরান, কেন জেরান বলুন তো, কেন জেরান? লেটার তো চিঠি তো নিজে লিখতে পারে। লেটার তো লিখতে পারে না। গুড, থ্যাংক ইউ স্যার। গ্রাম সবাই এটা হচ্ছে জেরান, আশা করি আপনারা ফুটবল ইজ প্লেইং এটা বুঝতে করে বাকি আছে কিনা বলুন তো, কি বুঝতে করে বাকি আছে? মিলানা জিরান্ট বুঝতে বাকি আছে? মিলানা জিরান্ট বলেন তো বুঝতে করে বাকি আছে কিনা এটা? বুঝতে পারছি। গুড। তারপরে কোশ্চেন কি ছিল? তারপরে কোশ্চেন I wanted to playing football. Good. I wanted to playing football. Good. Football. Good. এটা দেখেন, এই যে ভার্বে প্রিপোজিশন পরে আছে। এইবার এই প্লেইংটা তাহলে কি হচ্ছে? যে স্যার হচ্ছে যে স্যার এটাও তো জিরান্ট। এটাও জিরান্ট। গুড। এই তার কেটে কেন পারলে হবে? কেন জিরান্ট বলেন তো, কেন জিরান্ট? ফুটবলে নিজে খেলা যায় না। ফুটবল স্পেলিং পুরো দেখে দিতে পারেন না। পুরো দেখে অর্থপূর্ণ না। গুড। আশা করি আমরা বুঝতে পারছি। এটা বুঝতে করে বাকি আছে কিনা বলুন তো দেখি। বুঝতে বাকি আছে? পরে বসছে। বলেন তো বুঝতে বাকি আছে কিনা? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার 2 এর পর ভার্বের আইএনজি তো হওয়ার কথা না? এটা হচ্ছে যে কিছু কিছু টু আছে, ওই টুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে উইথ ভিউ টু লুক ফর টু, ওই টাইপের এটা ব্যবহৃত হয়েছে। জি স্যার। পেটে যেমন জি হ্যাঁ। প্রেজেন্টেশন টু, যে কিছু কিছু ই আছে। হ্যাঁ, এরপরে কোশ্চেনটা বলেন তো কি আছে? I saw playing boy. গুড। I saw playing boy. Playing boy. I saw playing boy. এটা কি হচ্ছে? হতে পার্টিসিপল স্যার। পার্টিসিপল। কেন পার্টিসিপল? বয় ইজ প্লেইং। বয় গুড। এই মার্কেটে কেরকম পারলে হবে? এটা বুঝতে করে বাকি আছে কিনা বলেন তো দেখি। স্যার বুঝতে বাকি আছে কিনা? বুঝতে বলি, না বুঝলে বলি যে এটা বুঝি নাই। প্লেইং I saw বুঝতে পারছি। boy is playing বলেন তো বাকি আছে। ভালো কইতে গেলেন পার্টিসিপল স্যার গুড। বুঝতে পারছো সবাই? বলেন তো বুঝতে Participle, বাকি আছে sir. কিনা? বুঝলে বলি, না বুঝলে বলি যে এটা বুঝি নাই। জি স্যার বুঝতে গুড, পেরেছি। থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন কি ছিল বলেন তো? লাস্ট কোশ্চেন Education is enlightening. কি ছিল? Education is enlightening. এডুকেশন ইজ পার্টিসিপল হবে। এডুকেশন ইজ এনলাইটেনিং। শিক্ষা হচ্ছে আলোকিত। পার্টিসিপল। এটা এনলাইটেন মানে কি? আলোকিত। যে আমি আলোকিত মানুষ, তুমি আলোকিত মানুষ। তো এটা কি কাজ না গুণ? গুণ। আলোকিত গুণ স্যার। Participle. গুণ যেটা, তাহলে কি হবে? পার্টিসিপল হবে। খেয়াল করছেন? তাহলে দেখেন, Participle. প্রথম আমরা শিখেছিলাম, প্রথম আমরা যখন বললাম তখন তো আমাদের এলেভেল হয়েছে, কিন্তু এখন কি আর আটকাতে পেরেছে? ইনশাল্লাহ আটকাতে পারেন, এবং একটু আটকাতে পেরেছেন না। এবং এটাকে আমাদের মুখস্থ করতে হয়েছে? নো, ইট হ্যাজ কাম কোর অফ আমাদের ভিতর থেকে আসছে। আমাদের ভিতর থেকে আসছে। আমি বলতে চাই যে আমি আপনাদের যখন যে টপিক দিব এরপরে শিখে কিন্তু অনেক প্রশ্ন, তখন সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম।